ঠাকুমা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তারপরে আমি ওনার হাতে পায়ে ধরে বলছি, স্যার আমি 5,000 টাকা দিচ্ছি, ওটা আমি আর এর থেকে বেশি পারবো না। তখন উনি আমার হাত ধরে মর্গরুমের ভেতর ঢুকিয়ে দরজাটা ছিটকে দেয়, লক করে চেয়ারে বসে বলে, তোমার বাবার এই যে বডি রাখা, তুমি সেলাই করো, আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। আমাদের পরিবারে যত মহিলারা আছে, মানে আমার মা, আমার কাকি, সকলেরই না কারোর প্রথম সন্তান সেটা থাকে না, সে কোনো না কোনোভাবে মারা যায় বা মিসক্যারেজ হওয়া, এই বিষয়গুলো থাকে। বাঁ দিকে মুখটা এরকম স্পট হয়ে যায়, এই গালে যে স্পটটা আমি দেখাচ্ছি, ওখানে যে ডোম বডিটা কাটছিল, সে এসে বলে 8,000 টাকা দিতে হবে, বডিটা পুরো সেলাই করে দেবো সুন্দর করে। আমি তখন ওনার পায়ে ধরেছি ডোমের রীতিমতো। উনি হঠাৎ করে তার ঘন্টা দুয়েকের মধ্যে মারা যান। ওটার অপোজিটে আমার বাবার বেড, এরকম ভাবে বাবার দিকে পুরো চোখ খুলে ওইভাবে তাকিয়েই পড়ে থাকে। ওই ফাঁকা লিফটে করে আমি কোনোদিনও হসপিটালে নামি। সেটা ঢুকে গেছে হাত, এই হাতের এই যে কবজি ভেঙে বেঁকে গেছে পড়ে। আর ওই অবস্থায় ছটফট করতে করতে এই যে চোখটা বেরিয়ে এসছে, কিন্তু এই হাতটা যে ভেঙে ঢুকে গেছে, চোখটা বেরিয়ে এসছে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজ আমার সঙ্গে রয়েছে ঋত্বিকের যে ঘটনাটি রয়েছে, ঘটনাটি আমি কিছুটা শুনেছি যখন ওর কাছে, ও জাস্ট আমাকে 1 মিনিটও বোধহয় তুমি আমাকে বলোনি, তার মধ্যেই আমি শুনে বলছি এটা তো ভয়ঙ্কর ব্যাপার, মানে তো অদ্ভুত ব্যাপার। এবং সেই ঘটনাটা আজকে আপনারা শুনতে চলেছেন ঋত্বিকের কাছে। তুমি কি করো? আমি অ্যাকাউন্টসে জব করছি। আচ্ছা, লাস্ট 4 বছর ধরে। তুমি কি আজকে ছুটি নিয়েছো? হ্যাঁ, আজকে ছুটি নিয়ে এসেছি। এটার জন্য এটা একটা বড় পাওনা, এখানে বসে নিজের লাইফের সাথে ঘটে চলা ঘটনাগুলো শেয়ার করব, এটা একটা আলাদাই প্রাপ্তি আমার কাছে। আরে বাবারে, এটা বিশাল ব্যাপার। আবার তোমার সামনে বসে সেটা, এই আবেগগুলোই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এই ভালোবাসা। এবং মানে কি বলবো, যে এগুলো আমি খুব ফিল করতে পারি যখন এই আবেগটা প্রকাশ পায়। আজকেও আমি প্রেত কথার স্পটিফাই চার্ট দেখছিলাম, এবং সেখানে গতকালও দেখলাম যে প্রেত কথায় লাস্ট তানভি নিউটন ভাই যে এপিসোডটা দিয়েছে, সেই এপিসোডটা গোটা ইন্ডিয়াতে স্পটিফাইতে টপ 2-তে রয়েছে এই সময় লিসনারশিপের দিকে। প্রেত কথা তো টপ 2-তে অলরেডি এখন ইন্ডিয়াতে টপ চার্টে রয়েছে। তানভীর ভাই ওটা শেয়ারও করেছেন। আমি শুনছিলাম গল্পটা একটু আগে। এই আবেগ, মানুষের ভালোবাসা, এগুলো কথা বলে একটা সময় পর গিয়ে। তুমি এই যে ঘটনাটা বলবে আজকে, এই ঘটনাটার সূত্রপাত কখন? সূত্রপাত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা নিয়েই কেন্দ্র করে ঘটনাটা। তো আমাদের বাড়িটা এস্টাবলিশড হয় 1946-এ, স্বাধীনতার 1 বছর আগে। তো তার আগের ঘটনাটা একটু বলে রাখা দরকার, কারণ তার আগে 4-5 বছর আগে পর্যন্ত সেখানে মানে যে সমস্ত বাচ্চারা জন্মের পর মারা যেত বা অ্যাবর্শন হতো যাদের, সেই সমস্ত জিনিসগুলো ওখানটা কবর দেওয়া হতো সেই এরিয়াটাতে। আচ্ছা। বিশেষ করে এবার ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময়, মানে আমাদের বাড়ি 46-এ এস্টাবলিশ, তার 4 বছর আগে এই বিষয়টাকে ব্যান করে দেয় টোটালি, পুরোপুরি ওই জায়গাটা পুরো নিষিদ্ধ করে দেয়, এসব করা যাবে না। এবং তারপর ধীরে ধীরে সেই জায়গাটা বসবাসের জন্য জমি হিসেবে বিক্রি করা, এই বিষয়গুলো আসে। আচ্ছা। এবার আমার ঠাকুরদা ছিল বাংলাদেশের জেলে হিসেবে কাজ করতো, ব্যবসা করতো, মাছ বিক্রি করতো। তো সেখান থেকে সে টাকা পাঠাতো আমাদের এইখানটা। এবার তখন তো দেশভাগ হয়নি। এবার এপাশে আমার বাবার কাকারা ছিল এই দমদম ক্যান্টনমেন্ট এরিয়াটায়, তো তারা ওই ব্যবসার টাকা এখানে পাঠাতো আমার ঠাকুরদা, সেই টাকায় জমিটা কিনে বাড়িটা তৈরি করে। এবং বাড়িটা তৈরি করা হয় বাস্তুসম্মতভাবে নয়, টোটালি গন্ডগোলে। মানে যে রাস্তাটা আমাদের বাড়ির ঢোকার পথ, আমি ফটো ভিডিও আছে দিয়ে দেবো, তো সেই রাস্তাটা অ্যাকচুয়ালি অপদেবতা, প্রেতাত্মা এদের যাতায়াতের ছিল পথ অ্যাকচুয়ালি, বিশেষ করে। তো সেই এটা তোমরা কি করে জানো? এটা আমরা জানলাম অনেক পরে। মানে আমাদের বাড়িতে তো একের পর এক একাধিক সুইসাইডিয়াল ডেথ, তারপর অ্যাবনর্মাল ডেথ হতেই থাকে বিভিন্ন সময়। এবং আমাদের ফ্যামিলিরই একজন আমার ঠাকুমাকে বান মেরেছিল। তো সেই ঘটনাটা আমাদের বাড়িতে ঘটা। আমি ধীরে ধীরে সবই আজকে হ্যাঁ আমি ধীরে ধীরে বলছি সেগুলো। তো সেই জন্য আমরা একজন বিশেষজ্ঞকে ডেকেছিলাম, তো তিনি আমাদেরকে জানালেন যে এই রাস্তাটা অ্যাকচুয়ালি ঠিক মতো নয়। বিশেষজ্ঞ বলতে কোনো তান্ত্রিক জাতীয় একজনকে রাখা হয়েছিল। তখন আমি ছোট অনেকটাই, আমি তখন ক্লাস 5-6-এ পড়ি সেই সময়। আচ্ছা, মানে বেশ অনেক বছর আগে। হ্যাঁ, অনেক বছর আগেও নিয়ে এসেছিলেন। তো প্রথম ঘটনা যেটা হয়, বাড়িটা তৈরির পর সবাই থাকতে শুরু করে। এবং আমার বাবারা যেহেতু মোটামুটি ভালোই মানে সেই সময় বিজনেস বা ব্যবসা ভালোই প্রভাবশালী ছিল, তো আমার বাড়ির ফ্যামিলিরই
মানে যাদের সাথে আমরা থাকি তাদেরই একজন মানে ভেতরে ভেতরে বিষয়টাকে মেনে নিতে পারেনি। তো সেই কারণে তোমাদের বাড়িতে টোটাল কতজন লোক থাকে? 2 কাকা 2 কাকি, 1 ভাই, আমার মা বাবা আর আমি, 8 জন। আর ওপর তলায় আমার জেঠু জেঠিমা আর আমার বোন, 11 জন টোটাল একটা বাড়িতে থাকি। আমাদের 2টো বাড়ি আছে, এটা একটা বাড়ির কথা বললাম। আরেক বাড়িতে আমার 2 কাকা, 1 জেঠি কাকি এরা মিলে থাকে। ওটা অন্য জায়গায়? ওটা পাশেই পাশেই একদম, মানে এই বাড়ি ওই বাড়ি একদম দেখা যায় মুখোমুখি। তুমি যে বাড়িটায় থাকো ওটা কতলা বাড়ি? ওটা দোতলা বাড়ি, 3 তলার উপর ছাদ আছে, মানে দোতলার উপরে ছাদ, তার উপর একটা চিলেকোঠা ঘর আছে। আচ্ছা, আর পাশের বাড়িটা কতলা? পাশের বাড়িটাও সেম দোতলা, চিলেকোঠার ঘর নেই, তবে ছাদ, দোতলা বাড়ি ছাদ আছে। মানে পাশাপাশি দুটো বাড়ি, দোতলা বাড়ি দুটো একদম, এবং দুটো বাড়ির সাথেই ঘটনা আছে। না, সেকেন্ড বাড়িটার ঘটনা যেহেতু ওই বাড়িতে আমি বসবাস করিনি এবং যারা করেছে তারা খুব কম সময়ের জন্য, মানে সেই জন্য সেই বাড়িটার ঘটনা আমি ঠিক জানি না, সেটার বিষয়ে আমার কাকারা জানতে পারে, আমি সেটা সম্পর্কে জানি না। আমার এই বাড়িটা যেটা আমরা থাকি সেটা সম্পর্কেই বলবো আজকে। বলো তাহলে কোন সময় থেকে শুরু করবে ঘটনাটা? সময়টা শুরু করব, আমার বাবা যখন ক্লাস 10-এ পড়ে তখন হঠাৎ একদিন বাবার মা মানে আমার ঠাকুমা ঘরে এসে বলে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি মরে যাব। আমার বাবা হঠাৎ করে বলে তুমি মরে যাবে কেন, এরকম অদ্ভুত কথা বলছো, কি হয়েছে? তখন বলে না কিছু না, আমার শরীরটা ভাল লাগছে না কয়েকদিন ধরে, ঠিক আছে তুই বস। আমার বাবা তখন রেডিও শুনছিল ঘরে বসে, তো তুই বস আমি আসছি ছাদ থেকে জামা কাপড় নিয়ে। তো বাবা রেডিও শুনছে, আমার ঠাকুমা ছাদে গেছে, হঠাৎ একটা জোরে শব্দ হয়েছে বিশাল, আর রেডিওর যে অ্যান্টেনাগুলো মানে কানেক্ট করে যে নেটওয়ার্কে, সেটাও না একটা হেজি একটা ভাব, ঝিঝি এরকম একটা হয়ে গেছিল। এবার সবাই বাইরে বেরিয়েছে, কি হয়েছে? তো দেখা যায় যে আমার ঠাকুমা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এবং ছাদ থেকে লাফ দেওয়ার পর যে জায়গাটা পড়েছে, একটা বাউন্ডারি করা একটা পাঁচিল আছে আমাদের বাড়িটাকে কভার করে, সেই পাঁচিলের ওপর পেরেক পোতা থাকতো, মানে আগেকার দিনে পোতা থাকতো এই চোর ডাকাত যাতে না আসে, কুকুর বিড়াল যাতে ওপর দিয়ে হেঁটে না যেতে পারে তার জন্য। আমি সেটা ভিডিওতে এনেছি। তো সেখানটা গিয়ে মাথাটা পড়ে এবং পড়ে বিভৎস জোরে মানে বাড়ি খেয়ে রক্তাক্ত অবস্থায় ড্রেনের ওপর পড়ে। এবার পুরো শরীরের যে রক্ত পুরো মাথায় গিয়ে জমে গেছিল, এরকম একটা বিষয় হয়েছিল। এবং এটা ঘটে গুড ফ্রাইডের ঠিক আগের দিন। খুবই গোর, মানে খুবই ইয়েরি ফিলিং একটা, মানে তুমি বলছো যখন আমি ফিল করতে পারছি। এবার এটা শরীরের ভিতর একটা কেমন হচ্ছে। এবার এটা ঠিক আরেকটু ব্যাকে আসা যাক, এই ঘটনাটা ঘটার আগে যে কেন এই ঘটনা কি ঘটলো। তো আমাদের বাড়িতে যে রাস্তা দিয়ে আমরা প্রবেশ করি, সেখান দিয়ে ঢুকলেই সামনে একটা তুলসী মঞ্চ পড়ে। এবার তুলসী মঞ্চের পেছন দিকে একটা নিম গাছ আছে এবং তার পাশে একটা পেয়ারা গাছ ছিল সেই সময়। এবার সেই পেয়ারা গাছটা বেশ ভালো ফল টল হতো প্রত্যেক বছর। এবার অনেকেই মানে আমাদের বাড়িতে এসে পেয়ারা গাছটা খুব নজর দিত যে পেয়ারা গাছটা তো খুব ভালো গাছ, হ্যাঁ খুব ভালো পেয়ারা হয়। তো সবাই এসে নজর দেয়, একটা কোথাও গিয়ে একটা নেগেটিভ জিনিস বাড়ির সবাই ফিল করছিল যে গাছটা এসে সবাই এরকম নজর দিচ্ছে, জিনিসটা ঠিক দেখাচ্ছে না, বা গাছটা আমরা কেটে ফেলবো। এবার সেই গাছটার মধ্যেই বান মারাটা হয়েছিল। এবার সিস্টেমটা এরকম ছিল, গাছটা যত ধীরে ধীরে, তুমি এটা কোন সময়ের কথা? আমি এটা বলছি মারা যাওয়ার আগে, ক্লাস 10-এ যখন আমার বাবা পড়ে, ঠাকুমা মারা যায় সেই সময়। 85-এ বাবা এইচএস দেয়, 83-র ঘটনা এটা। 83-র ঘটনা, হ্যাঁ। তো ওই গাছটার মধ্যে বান মেরেছিল এবং এটাই ব্যাপারটা ছিল যে গাছটা যত বয়স বাড়বে ধীরে ধীরে শুকিয়ে যাবে, আমার ঠাকুমার শরীরও আস্তে আস্তে খারাপ হতে হতে গাছটা যেদিন মারা যাবে সেদিনই ঠাকুমা মারা যাবে, এরকম একটা বিষয় ছিল। ওরকম ভাবেই বানটা মারা হয়েছিল এবং গাছটাকে অক্ষত যতদিন থাকবে ততদিন ঠিকঠাক থাকবে ঠাকুমা। এবার সেই দিনটায় যেদিনকে ঠাকুমা কাপড় তুলতে যায়, সেদিন সকাল থেকে তার 2 দিন আগে থেকেই বাড়ির সবাই ওই গাছটা কেটে ফেলার জন্য, মানে সবাই এসে নজর দিচ্ছে গাছটার উপর, গাছটা কেটে ফেলার জন্য অনেক কাঠুরেকে ডাকে বাড়িতে। এবার তারা বাড়ির কেউ তো জানতো না যে ওটার উপর বান মারা আছে, কেউ জানতো না। মানে ওই গাছটা ছিল ঠাকুমার, সে আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে জীবন কাঠি, ওরকম জীবন কাঠি। হ্যাঁ, সেটা আমরা জানতাম না, সেটা তো স্বাভাবিক, বাড়ির লোক তো জানবে না, যে মেরেছে সে জানে একমাত্র। তো এবার সে এটা করে রেখেছে। এবার কাঠুরে এসছে 2-3 জন, ফিরে গেছে, সে বলে গেছে যে আজকে কাটবো না, কালকে কাটছি। সবারই দেখে মায়া লাগছে গাছটা, বলছি এত সুন্দর পেয়ারা হয়ে আছে বাড়ির মধ্যে একটা গাছ, সেটা কেটে ফেলবে। এবার দিনটা ছিল মানে যে গুড ফ্রাইডে, তার আগের দিনের ঘটনা বলছি। বৃহস্পতিবার অনেকে গাছ টাছ কাটে না, লক্ষ্মীবার বলে। এবার সেদিনকে অনেকজন এসছে আমাদের বাড়িতে, গাছটা দেখে গেছে, বলছে না কাটবো না আজকে বৃহস্পতিবার। কিন্তু একজন এসছিল যার একটু টাকা পয়সার দরকার ছিল, তো সে গাছটা কাটতে রাজি হয়ে যায় এবং সে যেই মুহূর্তে প্রথম কোপটা মারে গাছে, ঠিক সেই সময় আমার ঠাকুমা দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। সামথিং ট্রিগার্ড হার। যখনই কোপ মারে ওনাকে কিছু একটা ট্রিগার করে। উনি নিজেও জানেন না যে ওনাকে কি ট্রিগার করলো, কিন্তু উনি দৌড়ে গিয়ে লাফ দিয়ে দিলেন।
এবং পড়ে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড মানে সারা শরীরের রক্ত মাথায় গিয়ে জমায়, মাথাটা ফুলে যায় প্রচণ্ডভাবে। এবং আমার বাবা তখন ঘরে ছিল, বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, আশেপাশের লোকজনকে ডেকে প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং আমার পিসিরা সেই সময় স্কুলে ছিল, স্কুল থেকে আমার বাবাই ছুটি করিয়ে তাড়াতাড়ি নিয়ে আসে। হসপিটালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ বেঁচে ছিল, তারপর মারা যায়। পরের দিন যেহেতু গুড ফ্রাইডে ছিল, সেই দিন মানে যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, পোস্টমর্টেম হবে, তারপর দাহ, তো দুটোই আটকে যায় ওই দিনটার জন্য। তো গুড ফ্রাইডের দিন বন্ধ থাকে সবটাই। তারপরে যে স্যাটারডেটা আসে সেই দিনকে সব কিছু হয় আর কি। পোস্টমর্টেম হওয়ার পর ফাইনালি মানে শেষকৃত্য সম্পন্ন হয় ঠাকুমার। এটা গেল ঠাকুমার ঘটনাটা। এবার এইটা হওয়ার পর থেকে আমাদের বাড়িতে সকলেই কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকতো। তো এবার আমরা দেখলাম যে এরকম একটা আত্মহত্যা ঘটনা কেন এরকম ঘটালো। তো বাড়িটার মধ্যেও কেউ ভালো নেই, সবার কিছু না কিছু শরীর খারাপ হচ্ছে। তো কাউ একটা বিশেষজ্ঞ ডাকা যাক। তো সে এসে ফার্স্ট আমাদেরকে বলে যে তোমাদের ফ্যামিলিরই এরকম একজন যে এই কাজটা ঘটিয়েছে, এবং তার নামটা বলে দেয় আমাদেরকে। আর আমরা সেটা নিয়ে বেশি উচ্চবাচ্চা করি না, কারণ কখন আবার কি ক্ষতি হয়ে যায় উল্টে আমাদের, সেই জন্য আমরা সেই নামটা নিই না। কিন্তু আমরা মনে মনে জানি যে এই করেছে কাজটা, আমাদেরকে এর থেকে নিরাপদ। এটা ঠাকুমা মারা যাওয়ার কত বছর বাদে? এটা ঠাকুমা মারা যাওয়ার পর প্রায় 1.5 বছরের মাথায়। মানে তখন তুমি জন্মাও না? আমি তখন জন্মাই। বাবা তো ছোট। হ্যাঁ, আমার এটা শোনা, এটা তোমার শোনা। হ্যাঁ। এবার এরকম বিশেষজ্ঞ এসে মোটামুটি বলে যে তোমাদের বাড়িতে যাতে আর কোনো ক্ষতি কেউ না করতে পারে, একটা বন্ধন করে দেবো আমি। তো সে বন্ধন করে দেয়। বন্ধন করে দেওয়ার পর বলে এটা 20 বছর পর্যন্ত ঠিকঠাক থাকবে। তারপর আবার এটাকে রিনিউয়াল প্রসেস আছে কিছু, সেটা আবার সংশোধন করে আবার বন্ধনটা নতুন করে করতে হবে। সারা জীবন এক বন্ধন একদম বন্ধন ভেঙেও যায়, কেটেও যায়, সেটাকে আবার ঠিক করতে হবে। এবার তো তারপরে বাবার বিয়ে হয়, আমার মা আসে ওই বাড়িতে। তো আস্তে আস্তে চলছিল সব ঠিকঠাক, আমি জন্মাই। এইখানে একটা ঘটনা বলার, সেটা হচ্ছে আমাদের পরিবারে যত মহিলারা আছে, মানে আমার মা, আমার কাকি, সকলেরই না কারোর প্রথম সন্তান সেটা থাকে না, সে কোনো না কোনোভাবে মারা যায় বা মিসক্যারেজ হওয়া, এই বিষয়গুলো থাকেই। এবার জন্মানোর পরে মারা যায়, হ্যাঁ এমন হয়েছে। এবং এটার পেছনে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যখন ডেলিভারি হবে কারোর, ঠিক তার 2 মাস আগে তারা একটা স্বপ্ন দেখে রাত্রেবেলা। আমার বাড়ির সব মহিলারা দেখেছে, হ্যাঁ সবাই দেখেছে এটা, আমার মাও দেখেছে। স্বপ্নটা হচ্ছে ঘুমিয়ে রয়েছে, এবার ঘুমটা মাঝরাত্রে হঠাৎ ভেঙেছে, দেখছে পায়ের কাছে একজন বসে কোলে একটা বাচ্চা নিয়ে কিছু চেবাচ্ছে মুখে। বাচ্চাটা কিন্তু কোলে কাঁদছে, কিছু চেবাচ্ছে আর মুখ থেকে রক্ত পড়ছে তার। এবার এই স্বপ্নটা দেখার পর জেনারেলি মানে যারা এরকম প্রেগনেন্ট তারা ভয় পেয়ে যাবে ঘুম থেকে উঠে, তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং ঘটনাক্রমে দেখা গেছে এটার প্রত্যেকের সাথে ঘটেছে, এবং প্রথম বাচ্চা তাদের এইভাবেই মারা গেছে। তো আমার আগেও একজন জন্মেছিল, সে মারা যায়, তার নাক হয়নি, মানে সে জন্মার পর কিছু সময় বেঁচে ছিল, তারপর মারা যায়, তার নাকটা ছিল না। এটা আমার মায়ের থেকে শুনেছি আমি পরে, নাকটা ছিল না তার। অদ্ভুত ঘটনা শুনছি, মানে আমি এরকম ঘটনা আগে কখনো শুনিনি, অদ্ভুত বিষয়টা। তো তারপর এরকম আমার মায়ের সাথে হয়েছে, আমার বাড়ির কাকিদের সাথে ওই ঘটনা ঘটেছে। আমি বড় হয়েছি, এবার যখন আমি বড় হতে শুরু করলাম, তখন এই যে 20 বছরের যে বন্ধনটা সেটা কেটে গেছে, লাস্ট এক্সপায়ারি টাইম চলে আসে। এবং ঠিক তারপরে আবার বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি যারা থাকতো, তারা একদিন সন্ধ্যেবেলা বসে এরকম গান গাইছে। 2 বোন ওপরতলায় দোতলায় ভাড়া থাকতো, তারা একদিন সন্ধ্যেবেলা 2 বোন বসে গান চর্চা করছে। আমাদের বাড়ির ছাদে দেখতে পায় যে আমার মানে ঠাকুমাকে আর কি দেখতে পায়, একজন মহিলা কাঁধে কাপড় নিয়ে চুল খোলা অবস্থায় গুনগুন করে গান গাইছে আর কাপড় তুলছে, ছাদে ঘুরছে। তো ওরা বেসিক্যালি যেহেতু মেয়ে, তো ওরা নিজেরা আলোচনা করে যে দেখ মহিলার চুলটা কতটা লম্বা, বেশ সুন্দর লাগছে, নিশ্চয়ই ওদের বাড়িতে কোনো রিলেটিভ এসছে, তো কালকে এটা জিজ্ঞেস করতে হবে। এবার আমার কাকি প্রত্যেকদিন ভোরবেলা মর্নিং ওয়াকে যায় ওই মেয়ে দুটোর সাথেই। পরের দিন সকালে কাকি বেরোনোর পর যথারীতি ওরা জিজ্ঞেস করে যে তোমাদের বাড়িতে কি কেউ এসেছিল? এরকম ছাদে দেখলাম সন্ধ্যাবেলা আমরা গান গাইছে ছাদে কাপড় নিয়ে ঘুরতে ঘুরতে। তো কাকি তখন বুঝতে পারে যে কার কথা বলছে, যে আমার ঠাকুমার এরকম দেখা দিয়েছে ওদেরকে। তো কাকি প্রথমে বিষয়টা ভয় পেয়ে যায়, এবং কাকি প্রচণ্ডই ভয় পায় এই বিষয়গুলোতে, সবসময় দূরে থাকে এই ঘটনাগুলোর থেকে। তো এবার প্রচণ্ড ভয় পায়। এবার কাকি সেরকমই আর একটা দিন ভোরবেলা মর্নিং ওয়াকে বেরোবে, তার আগে সকালবেলা উঠেই, যেহেতু আমার কাকি অ্যাকচুয়ালি থাকতো ক্যানিংয়ে, তো সেখান থেকে যেহেতু ওখানকার লোকেরা না খুব ভোরবেলা উঠে বাথরুম ইউজ করে এবং তারপর সমস্ত কাজ ভোরবেলা সারে। এবার 4টে 4:30 নাগাদ শীতকাল হলেও আমার কাকি বাথরুম যেত,
এবার আমাদের বাড়ির বাথরুমটা একটা জায়গায়, আর যে জায়গাটা পটির জন্য ইউজ করা সেটা আলাদা, দুটো ডিফারেন্ট। মানে এখান থেকে জল নিয়ে, হ্যাঁ পুরোনো দিনে যেমন সেরকমই একদম। তো এখান থেকে জল নিয়ে তোমাকে ওই পাশটা যেতে হবে, মাঝখানে একটা প্যাসেজ আছে। তো এরকম একদিন কাকি গেছে, তো এবার হঠাৎ করে মানে কল খোলার আওয়াজ পেয়েছে, মানে কেউ হয়তো এসছে বাথরুমে, আরেকজন কেউ এসছে সেটা ফিল করেছে। তো কাকি আওয়াজ মানে জিজ্ঞেস করেছে যে কেউ এসছে, দেখছে কোনো আওয়াজ নেই, মানে কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। তো কাকি উঠে যখন দেখছে ভেতরে গিয়ে যেখান থেকে জল নিতে হয় সেই জায়গাটা দেখছে কল খোলা এবং জল ভর্তি হচ্ছে, কিন্তু কেউ নেই অদ্ভুতভাবে। তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়ে ঘরে যেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পায়। এবং তারপর থেকে আজ পর্যন্ত ভোরবেলা কাকি আর মর্নিং ওয়াকে যায়নি কোনো। এই ঘটনাগুলো ছোটোখাটো ঘটতে থাকে ওই এক্সপায়ার হওয়ার পর 20 বছরের সময়কার। তো এটা ঘটছিল, ঘটতে ঘটতে এবার ঘটনাটা ঘটে যেটা আমার একদম বাবার সাথেই। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে এই যে লিকেজ যে ঘটনাটা বলছিলাম, এই প্রোটেকশনটা যবে থেকে লিকেজ স্টার্ট হয় তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে আমার বাবা, মানে লিভার ডিজিজে ভুগতে থাকে। বাবার বয়স তখন 48, 2016 ঘটনা বলছি এটা, আমি 16 সাল। তখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি সবে। বাবার ফার্স্ট টাইম লিভার ডিজিজ ধরা পড়ে। আমি আরজিকর হসপিটালে নিয়ে যাই, এবং অদ্ভুতভাবে আরজিকর হসপিটালে যেদিনকে বাবাকে নিয়ে যাই ওই দিনকে তো বিশাল ওখানে টিকিটের লাইন পড়ে, ডাক্তার দেখাতে হবে। আমাদের ওখানকার লোকাল ডাক্তার দেখে বলেছে যে লিভারে প্রবলেম আছে, বড় ডাক্তার দেখালে ভালো হবে। তো আমরা আরজিকরে নিয়ে যাওয়ার পর ওখানে যখন আমি টিকিটের লাইনে দাঁড়াই, তো সেখানে লাইনে দাঁড়িয়ে ওই দিনকে বাবাকে ডাক্তার দেখিয়ে বাড়ি আসার পর দেখি আমার বাঁদিকে মুখটা এরকম স্পট হয়ে যায়, এই গালে যে স্পটটা আমি দেখাচ্ছি, এই স্পটটা আমার ছিল না সেই দিন প্রথমবার। আরজিকর যাওয়ার পর আমার এটা হয়, এই স্পটটা। কি বলছো? হ্যাঁ, আরজিকর থেকে ফিরে এসে আমি আর এটার প্রতি অতটা গুরুত্ব দিতে পারিনি, যেহেতু আমার বাবা অসুস্থ ছিল। এই স্পটটা তোমার ওখান থেকে ফিরে এসে এরকম হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই স্পটটা তুমি যখন ঢুকেছো তখন আমি খেয়াল করেছি। হ্যাঁ, কিন্তু বহু মানুষের জন্মদাগ হয় বা কিছু, এটাই আমি বলতে চাইছি। যে এরপর আমি একজন, মানে বাবা চলে যাওয়ার পর রিসেন্টলি, মানে বছর খানেক আগে আমি একজন ডাক্তারকে দেখেছিলাম, মেডিকেল কলেজের প্রফেসর। বাবা তারপর কতদিন সার্ভাইভ করলেন? তার 2 বছর পর বাবা মারা যায় ডাক্তার দেখানোর পর। তো এই রিসেন্টলি কোনো রকম আনন্যাচারাল ডেথ, অবশ্যই বলছি সেটা। আচ্ছা, তো এটা বলছি। তো এটার জন্য তোমার ঘটনার মধ্যে এতগুলো পার্ট রয়েছে, আমি নিজে বলছি যখন আমার নিজের হাত পা কাঁপছে, আমি খারাপ লাগছে প্রচন্ড। হ্যাঁ, আর আমি সকালবেলা আজকে সমস্ত রিপোর্টসও নিয়ে এসেছি আমার বাবার, যে বাবার নর্মাল ডেথ হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্টাল হয়ে গেল। সেই সমস্ত পুলিশের রিপোর্ট থেকে, পোস্টমর্টেম থেকে, ভিসেরা থেকে সব নিয়ে এসেছি আমি আজকে। কোথায় নিয়েছো? আমাদের এখানে? হ্যাঁ, ব্যাগে রয়েছে বাইরে। মানে তুমি দেখাবে বলে দেখো যে এটা এরকম ছিল, বাট এটা এমন হয়েছে। একদম এই কথাগুলো মানে চেপে রেখেছি, মানে বলার কোনো নেই যে কাউকে একটা বলেছে হালকা হবো, যে এরকম একটা। তোমার কাছে ঘটনাটা আমি যখন শুনছি, এই ঘটনাগুলো মানে আমি বলে বোঝাতে পারবো না হোয়াট আই অ্যাম ফিলিং রাইট নাও, আমি ভেতরে কি আমার ফিলিং হচ্ছে। তারপর কি হলো তোমার, আমি খুব অবাক হলাম এটা শুনে। এবার 1 বছর আগে আমি একজন বড় ডাক্তারকে দেখাই, মেডিকেল কলেজের প্রফেসর ইন্দ্রনীল দত্ত ডাক্তার নাম। তো ওনাকে দেখানোর পর উনি বলে যে আমার জন্মদাগ আছে একটা চোখে, দেখো এই মনির ভেতরে একটা দাগ আছে। এবার এই মনির ভেতরে যে জরুলটা আছে আমার, সেটাই নাকি এই বাইরে বেরিয়েছে, যেটা আমি বিশ্বাস করতে পারিনি। জন্মদাগ দেখো, আমার জিভে জন্মদাগ। আচ্ছা, আমি যদি জিভ দেখাই তোমাকে, হ্যাঁ, এখানে আমার জন্মদাগ আছে। তো আমার মা খুব ভয় পেয়ে গেছিল ছোটবেলায়, ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার বলেছিল খেয়াল রাখবেন দাগটা বড় হচ্ছে কিনা, যদি দাগটা না ছড়িয়ে যায় তাহলে এটা জন্মদাগ। জন্মদাগ ছড়ায় না। সেম আমার ক্ষেত্রে হয়েছিল, জন্মের পর মা ওইটা দেখে খুব ভয় পেয়ে যায়। শিশু হসপিটালে মানে আমি জন্মেছি, ওখানেই ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলছিল নর্মাল, কোনো অসুবিধা নেই, ওটা ছড়াবেও না। কিন্তু সেটা অদ্ভুতভাবে যখন 2017 সালে আমি বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম আরজি করে, 2 ঘন্টা লাইন দিলাম, তারপর বাড়ি এসে দেখছি আমার এরকম হয়ে গেল হঠাৎ করে, পুরো মুখটা আরও ডার্ক ছিল বিষয়টা। তো আমি ডক্টর দেখিয়ে মোটামুটি এখন আরেকটু মানে হালকা ভাবটা অনেকটা হয়েছে বিষয়টা, কিন্তু এটা যাবে না কোনোদিনও। ডাক্তার বলে দিয়েছে এটা যাবে না কোনোভাবে। কি বলছো, ওখানে মেলানিন বেড়ে গেছে? হ্যাঁ, সেরকমই কিছু হবে হয়তো। তো আমাকে ক্রিম দিয়েছে কিছু অয়েন্টমেন্ট, সেগুলো লাগালে হালকা হবে, কিন্তু কোনোদিন এটা যাবে না, থাকবে এটা। তারপর তো এবার 2017-এর ঘটনাতে আসি। যখন বাবাকে ডাক্তার দেখালাম, ডাক্তার মোটামুটি দেখে বললো আপনার লিভারের সমস্ত টেস্ট করে যে 50% লিভার খারাপ হয়ে গেছে। সেটা অনেক কারণে, লিভার অনেক খাবারের থেকেও আমাদের সাইড এফেক্ট হয়, সেই সমস্ত জন্য খারাপ হয়েছে। এবং বাবারও দোষ ছিল, সকালবেলা প্রায় দিনই তেলে ভাজা এইসব একটু বেশি খেত, আইসক্রিম এই জাতীয় খাবার। তো 50% খারাপ হয়ে গেছে, কিন্তু তাতে অসুবিধার কিছু নেই। বাকি যে 50% সেটা ঠিক রাখার জন্য আমরা ওষুধ চালাবো। তো অদ্ভুতভাবে 3 মাসের মধ্যে বাবা পুরো সুস্থ হয়ে গেল।
পুরো সুস্থ হয়ে গেল, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু ওই ঘটনাটা নিয়ে কিন্তু কারণ মনে তখন নেই, ওই যে বাড়ির যে প্রোটেকশনটার ব্যাপার এরকম আসে। তা আমার মাথায় একদিন নক করে, আমি সবাইকে বলি যে এইটা তো 20 বছর ধরে ঠিকঠাক ছিল, তো এখন আবার এটাকে একটু ঠিক করে নেওয়া যাক না, হয়তো এটার জন্যই সব কিছু ঘটছে। তো আরেকজন বিশেষজ্ঞকে ডাকা হয়, সে যা টাকার অ্যামাউন্ট বলে আমাদের, সব যেহেতু সবাই একসাথে থাকি, এবার পার্টে যে টাকাটা পড়ছে আমাদের পক্ষে দেওয়া সেটা পসিবল ছিল না সেই সময়। এবার আমরাও দিতে পারবো না, বাকিরাও জানতো যে এরা তো এত টাকা দিতে পারবে না, ওটা যেমন চলছে থাক, অসুবিধা নেই, সব তো ঠিকই আছে, অতটা গুরুত্ব দেয়নি কেউ তখনও। তো এটা চলছে চলছে, এবার হঠাৎ করে আমার পিসি অসুস্থ হয়ে যায়, আমার বাবার যে সবথেকে কাছের বোন, বড় বোন আর কি, সে হঠাৎ করে অসুস্থ হয়, মানে একটু সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে ফ্যামিলির প্রেশারের জন্য। আমার পিসামশাই একটু মানে অন্যরকম লাইফস্টাইল লিড করতে শুরু করে। আমার দাদার বোন, মানে আমার পিসির মেয়ে, তারা পড়াশোনা ঠিকঠাক করছে না। তো এই ধরনের জিনিসগুলো আমরা জানতে পারি যে এইগুলো ঠিকঠাক চলছে না, ওদের সংসারে কোনো প্রবলেম হচ্ছে বলে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। কিন্তু না, অ্যাকচুয়ালি তো আমাদের গোড়া থেকেই তো ফ্যামিলির প্রত্যেককে ওই দিকটাতেই টানে, যে এই অ্যাক্সিডেন্টাল আনসার্টেন ডেথ এই রয়েছেই। তো আমরা পিসি অসুস্থ রয়েছে, ঠিক আছে। এবার হঠাৎ একদিন আমরা খবর পাই দুপুরবেলা যে পিসি নাকি সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়ে বাড়িতে, হঠাৎ করে, কোনো কারণ নেই। পিসি অসুস্থ প্রচন্ড, মানে খাট থেকে যে উঠতে পারছে না। না না, আমাদের বাড়িতে না, বিয়ের পর রিষড়ায় চলে গেছিল, রিষড়া জায়গাটা। তো পিসির বাড়িতেও একটা প্রবলেম ছিল, ওই বাড়িটা সেকেন্ড হ্যান্ড বাড়ি, যেটা আমার পিসামশাই কিনেছিল। ফার্স্ট হ্যান্ড মানে প্রথম যারা ওই বাড়িটায় আসে তাদেরও কেউ একটা সুইসাইড করেছিল বলে আশেপাশে শুনেছিলাম আমরা। তো পিসি অসুস্থ হওয়ার পর এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে বিছানা থেকে উঠে যে 1 কাপ জল ভরে খাবে সেই রকমও শক্তি নেই গায়ে। আর সেই দিনে আমার পিসির বাড়িতে মানে সকালবেলা পিসামশাই যখন কাজে বেরোবে, পিসিকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে গেছে আমার দাদা, পিসির 1 ছেলে 1 মেয়ে। দাদা যখন বেরিয়েছে কাজে, রোববার ছিল দিনটা, তাও দাদা একটা কাজে এসে গেছিলো, দাদা বাড়ি থেকে বেরোয়, বোন ছিল বাড়িতে মানে আমার দিদি, সেই দিদি মোটামুটি দেখাশোনা করে রাখতো, ছাদের দরজায় তালা দিয়ে রাখতো, যাতে চেষ্টা করতো ছাদ থেকে লাফ দেওয়ার, রেল লাইনের দিকে চলে যাওয়ার, এরকম বলতো যে আমাকে একটু ছেড়ে দে না, রেল লাইনের দিকে চলে যাবো। আমাদের বাড়িতেও সেও বলেছে। তো আমরা খুব মানে ভয় পেয়ে গেছিলাম বিষয়গুলোকে নিয়ে, যে এরকম যদি এখানে থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে, তার মধ্যে আমার বাবা অসুস্থ, তাহলে আমি কি করবো, খুব বাজে ব্যাপার হয়ে যাবে, দেখে শুনে রাখার ব্যাপার আছে। এবার তো আমরা পিসি চলেই যায়, পিসি বলে যে ঠিক আছে আমি বাড়ি যাই, ওষুধগুলো খাচ্ছি, আবার আসবো, তোদের বাড়িতে এসে নয় থেকে যাবো 1 মাস। তো তারপরে আর পিসি তো আর আসলো না, চলে গেল, সুযোগই পেল না। তো যেদিন পিসি ঘটনাটা ঘটায়, সেদিনকে আমার দিদি পিসিকে বলে যে তুমি স্নান হয়ে গেছো, তুমি ঘরে বসো, আমি বাইরে থেকে দরজা লক করে যাচ্ছি, আর সমস্ত মানে ছাদের দরজাও লক, মেন গেটের দরজাও লক, আমি একটু জুতো কিনতে যাচ্ছি শ্রীরামপুর, সেখান থেকে জুতো কিনে ফিরে আসবো, ঘন্টা 1 সময় লাগবে, 1 ঘন্টা মতো। তো আমার দিদি পুরোটা যেতেও পারেনি, জাস্ট অটোতে উঠেছে, স্টেশন যাবে, রিষড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারপর শ্রীরামপুর যাবে। তো তার মধ্যেই ফোন এসছে বাড়িতে কিছু একটা হয়েছে এরকম। তো এসে দেখছে পিসি যে জায়গাটায় গলায় দড়ি দেয়, সেটা পিসিদের রান্নাঘরের ভেতর আরেকটা ছোট ঘর আছে, সেই মানে অনেকে কাটাকাটির কাজ যে ঘরে করে, আর মেন ঘরে চুলাটা রয়েছে, সেখানে রান্না করবে। তো এবার সেই ঘরে মানে কোনো আসবাবপত্র নেই, পিসি একটা চেয়ার টেনে এনেছে, তারপর আমরা যে 20 লিটারের জলগুলো খাই বাড়িতে, 20 লিটারের ড্রাম হয়, সেই ড্রাম তুলেছে, একটা ভরা ড্রাম, যার গায়ে শক্তি ছিল না, সে ওই ড্রাম তুলে তার ওপর দাঁড়িয়ে, সিলিং একটা বড় রড ছিল ওপরে, যেটা মোটামুটি মানে আমার যা হাইট বা তোমার যা হাইট, মোটামুটি দুজনকে এক করলে ওই উঁচুতে হাত যাবে, অতটা উঁচুতে পিসি ওখানে উঠে সিলিং এর ওপর, উঠে গেল। ওটা অদ্ভুত ব্যাপার, ওই ওপরে উঠে গেল, উঠে নিজে ওখানে একটা গামছা এরকম ভাবে বেঁধে একটা কাপড় গলায় দড়ি দেয়। আর আমি পিসিকে তারপর আমি যখন পিসিকে এই খবরটা শোনার পর সবাই আমরা কান্নায় ভেঙে পড়ি বাড়িতে। তারপর আমি পিসিকে দেখতে পাই মর্গ রুমের বাইরে, মানে মর্গে তখন চলছে কাজ, আমরা যখন পৌঁছাই তারপর বের করা হয়, মানে আর সেটা বর্ণনা করার মতো না, যেরকম দেখেছি আর কি, ঠিক মতো স্টিচও হয়নি বোধহয়, এখান থেকে রক্ত পড়ছিল, পুরো বিভৎস অবস্থা সেই। তো পিসি মারা যাওয়ার পর আমার বাবা আরও অনিয়মিত লাইফ যেটা সেরকম লিড করা স্টার্ট করে, মানে যেগুলো বারণ ছিল খাওয়া সেগুলো আরও বেশি করে খেতে শুরু করে, বাড়ি এসে টিভি দেখতো না, তাড়াতাড়ি কোনো মতো অল্প একটু খেয়ে শুয়ে পড়তো। এই করে করে বাবা পিসি মারা যাওয়ার 4 মাসের মধ্যে লিভার 100% ড্যামেজ করে ফেলে পুরোপুরি। করার পর আমরা আবার আর্জি করে নিয়ে যাই। ঠিক আছে, আপনারা শুনছেন এই ঘটনাটা, আপনাদের শুনে কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানান, দরকার হলে ভিডিওটি পজ করে কমেন্ট করে জানান। আমার খুব হেল্পলেস বলে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকেই, এবং এই যে ঘটনাটা, আমি এমন ঘটনা খুব কম শুনেছি, এবং আমার মনে হয় আপনারাও খুব কম শুনেছেন এমন ঘটনা। দেখি এগোই সামনের দিকে। হ্যাঁ, তো আজকের ঘটনাটা শুনে
আমার আর কাউকে লাইক করার কথা বা সাবস্ক্রাইব করার কথা বা শেয়ার করার কথা কিছুই বলতে আর ইচ্ছে করছে না। কারণ আমি অনেক আগে বলেছিলাম একটা, যে কোনো ভূতের গল্প সবসময় একটা দুঃখের গল্প হয়। ভূত মানে কি, যে নেই আজ আমাদের মধ্যে, তার গল্প হচ্ছে। এটা তো একটা দুঃখের গল্প, যে নেই। তো প্রকৃত অর্থে আজকে বোধহয় আমি অনুভব করতে পারছি যে একটা, সেদিন আমি এটা বলেছিলাম হয়তো খুব ছোট কোনো গল্প পড়ে, কিন্তু আজকে আমি একদম সামনে এরকম একটা ঘটনাকে শুনে আমার মনে হচ্ছে যে না, এটা কোনো ভৌতিক ঘটনা না, এটা বড়ই কষ্টদায়ক একটি ঘটনা। তারপর বাবার যখন একদম 100% লিভারটা শেষ হয়ে গেল, তো সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ বাবার। তো বাবাকে নিয়ে গেলাম আর.জি. কর হসপিটালে। এবার আমাদের বাড়ির কাছে একটা ছোট প্রাইভেট হসপিটাল আছে, তো সেখান থেকে অ্যাম্বুলেন্স হায়ার করে নিয়ে যাওয়ার পর ওখানে ভর্তি করা হয় এবং ঠিক হয় যে আমি ওই দিন রাত্রে ওখানে থাকবো হসপিটালে। তো আমি আবার বাবাকে ভর্তি করে বাড়ি ফেরত আসি, একটু স্নান করে হালকা কিছু সামান্য খেয়ে, মানে রাতটা কাটাবো তার জন্য একবারে ঢুকে যাবো এসে হসপিটালে। আর বাড়ির লোক ততক্ষণ ওখানে রয়েছে, আমি বাড়ির লোককে রেখেছি যে তোমরা থাকো, ডাক্তারের সাথে কথা বলো, আমি চট করে বাড়ি গিয়ে একটু জামা কাপড় দরকার হয় 2-1 নিয়ে চলে আসছি, যেহেতু আমাকে আবার সারা রাত থাকতে হবে। মাকে আমি রাখিনি ওখানে, মা আর আমার এক কাকা ছিল হসপিটালে সেই সময়। তো আমি বাড়ি এসে রেডি ফেডি হয়ে চলে গেছি হসপিটালে, মায়েরাও বাড়ি ফিরে এসছে। এবার আমি হসপিটালে ছিল বাবা 5th ফ্লোরে, বেড নাম্বার ছিল X11, সমস্ত অ্যাডমিট কার্ডও আমি নিয়ে এসেছি বাবার সেই সময়কার। তো সেখানে অ্যাডমিট হয় 5 তলায়, এবার 5 তলাতে অ্যাডমিট হয়। এবার আমি রাত্রেবেলা 9টা বাজে, তখন 8টার সময় বাইরের ভিজিট বন্ধ করে দেওয়া হয়। 9টার সময় আমি ঠিক করি যে আমি যেহেতু রাতে থাকছি একটু টয়লেট করে আসি নিচ থেকে, আর রাত্রে নামবো না। কারণ সরকারি হসপিটালে এর আগে যা মানে শুনেছি বিভিন্ন জায়গায় যে খুব ভৌতিক ব্যাপার স্যাপার থাকে, এমনি একটা ভয় লাগে, নিজেরই একটা লাগে, ইরি ফিলিং হয়, আর যেখানে তোমাদের এরকম পাস্ট আছে। তারপরে এবার আমি টয়লেট করে মোটামুটি ওপরে উঠেছি, সারা রাত নামবো না, জলও খাইনি। এবার আমার বাবা যেখানটা ভর্তি ছিল যে বেডে, তার অপোজিট বেডে সন্ধ্যে 6টা 6:30 নাগাদ একটা পেশেন্ট আসে, বয়স্ক একজন মানুষ। তো তিনি খুব গুটখা খেতেন। এবার হসপিটালের মধ্যেও চাইছে যে আমাকে গুটখা এনে দাও, নাহলে বাড়ির লোককে তাড়িয়ে দিচ্ছে, ছেলেকে মারধর করছে, কেউ আর সামলাতে পারছে না ওনাকে। তো নার্সরা মোটামুটি এসে ওনাকে বলেছে আপনি এখানে তো ট্রিটমেন্টের জন্যই এসছেন, আপনি এখানে থাকুন, এরকম করবেন না, এখানে এইসব এখানে অ্যালাউড নয়। তো তার বাড়ির লোক ফেড আপ হয়ে তাকে ছেড়ে চলে গেছে, যে তুমি থাকো তো এখানে, যা হয় কালকে এসে ডাক্তারের সাথে কথা বলবো। উনি হঠাৎ করে তার ঘন্টা 2-এর মধ্যে মারা যান, এবং মারা গিয়ে ওনার যে মানে উনি যে শুয়েছিল যে বেডটায়, ওটার অপোজিটে আমার বাবার বেড। এরকম হয় বাবার দিকে পুরো চোখ খুলে ওইভাবে তাকিয়েই পড়ে থাকে। আর সরকারি হসপিটালে আরেকটা জিনিস যেটা আমার একটু অভিযোগও রয়েছে, যখন কোনো বেডে পেশেন্ট মারা যায় তারপর তার বডিটা ওখান থেকে নিয়ে যাওয়া হয় তার পরের দিন সকাল 6টার সময়। সে যদি সন্ধ্যে 7টার সময় মারা যায়, সারা রাত বডিটা ওখানেই থাকবে, এবং পাশে সুস্থ মানুষ রয়েছে সেখানেই তাকে রেখে দেওয়া হয়। এবার ওই লোকটার শরীরে না রড বসানো ছিল, এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল বোধহয়। তো ডাক্তাররা রাত্রি 12:30টার সময় এসছে রড খুলতে। আমার বাবা তখন আমাকে ডাকছে, আমি তখন কি হয়েছে, মানে যে ওয়ার্ডটায় পেশেন্টরা রয়েছে তার বাইরে একটা বারান্দা আছে, সেই বারান্দাটায় বাড়ির লোক যারা থাকে একটু ওই একটা কাপড় বা কোনো প্লাস্টিক বিছিয়ে ওখানেই রাতটা রেস্ট নেয়। আর মাঝে মাঝে ডাক্তাররা আসছে, জুনিয়র ডাক্তাররা রাউন্ডে আসছে, কখনো বড় ডাক্তার আসছে, কথা বলবে। তো বাবা আমাকে হঠাৎ ডাকে যে দেখ ওরকম লোকটা ওরকম মরে গেছে, আমার দিকে ওরকম তাকিয়ে আছে। আমি দেখি হ্যাঁ সত্যি ভয় লাগছে, আমি বাবাকে বলে ওদিকে তাকিও না, আমি বাবাকে গার্ড করে বসি। আর লোকটার দৃষ্টি পুরো আমার বাবার দিকে, পুরো তাকিয়ে আছে আমার বাবার দিকে, আর কিছু বলতে চাইছে এরকম একটা দৃষ্টি, পুরো বিভৎস ভয়ানক দৃষ্টি, সেটা আমি নিজে দেখেছি। তো এবার রাত্রি ঠিক 1:30-2 নাগাদ ডাক্তারদের কিছু লোক আসে, জুনিয়র ডাক্তার, তারা এসে ওনার পা এখান দিয়ে কেটে রড টটগুলো বাট্টার করে নিয়ে আবার ঢেকে দিয়ে চলে যায়। তখন মুখটা ঢাকা দিয়ে দেয়, আমি বলি যে এইভাবে এরকম অসুবিধা হচ্ছে, একটু ঢাকা দিয়ে যান। মুখ ঢাকা দিয়ে চলে যায়। এবার মাছি ঠাচি সব ঘুরছে ওটার উপর দিয়ে সামনেই। তারপরেও তখন বাজে রাত্রি 2:30-3টে, তারপরেও বাকি রাতটা কাটাতে হবে। তাই আমি বাবাকে বলি তুমি এখানে শোও, অসুবিধা নেই, বাইরে বসছি। আমি বসে আছি, 4টে বাজে তখন, আরও কিছুক্ষণ সময় পাস হয়েছে। রাতে কিছুতেই আর চোখ এক হচ্ছে না, মানে বসছিও চোখ বন্ধ করে, সারা রাত অ্যাম্বুলেন্সের শব্দ, সারা রাত নিচে এমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্ট আসা যাওয়া রয়েছে, এছাড়া ট্রেচার নিয়ে যাওয়ার আওয়াজ রয়েছেই। ওটা 4টের সময় আরেকজন পেশেন্টের বাড়ির লোক, সে বলে যে আমি একটু দাদা নিচে যাব টয়লেটে, আমার খুব ভয় লাগছে একা একা যেতে। এবার এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আর.জি. কর হসপিটালে 4টে লিফট আছে, যেগুলো দুদিকে দরজা বন্ধ হয়। তুমি একটা ঘটনায় বলেছিলে এর আগে যে তোমার সাথেও একটা ওরকম, রানাদার সাথে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হবে হয়তো। তো এবার 4টে লিফট আছে, যেগুলোর মধ্যে 2টো
অলরেডি মানে সবসময় বলতে গেলে মেনটেন্যান্সে থাকে, ওই 4টের মধ্যে অল্টারনেট করে চালানো হয়, দুটো ডেইলি দুটো মেনটেন্যান্সে থাকে। এবার প্রত্যেক দিনই কোনো না কোনো লিফট খারাপ হয়। এবার লিফটগুলো না ভেতরে অনেকটা স্পেস হয়, যেহেতু ট্রেচার নিয়ে ঢুকতে হয়, আর ওই লিফটে যদি কেউ একা নামতে চায় আর রাত্রি 3টের সময় ভীষণ ভয় লাগবে তার। মানে আমি যেটা বলেছিলাম ওই অ্যাপোলো হসপিটালে আমি তুমি নামনি, হঠাৎ লোডশেডিং হয়েছিল, যে আমার কি কপাল ছিল সেই দিন, নইলে আমি শিওর শট ভয় পেতাম সত্যি। মানে ওটা হঠাৎ করে শিওর শট ভয় পেতাম। ওই ফাঁকা লিফটে করে আমি কোনোদিনও হসপিটালে নামি না, প্রচন্ড ভয় না। তো কত রকমের ডেড বডি যায় ওখান দিয়ে, কত রকমের বডি যায়, কত রকমের মানুষ যায়, কি না কি থাকে। হ্যাঁ, আর সুইচটা প্রেস করতে হয় ঢোকার জায়গাটা দিয়ে, আর ভেতরে অনেকটা স্পেস। তুমি যদি ওটা প্রেস করেও ভেতরে চলে যাও, তোমার তাও ভয় লাগবে যে পুরো লিফটে তুমি একা, এতটা বড় স্পেস ভেতরটা। তো লোকটা খুব ভয় পাচ্ছিল, ও যেতে চাইছিল না। আমি বললাম ঠিক আছে চলুন তাহলে একসাথে, আমারও টয়লেটে আপনি যাবেন, একটু চোখে মুখে জল দিয়ে একসাথে ফিরবো। লোকটা বলে না, আমি আর ফিরবো না, আমরা একসাথে যাবো, কিন্তু তুমি একা ফিরবে, আমি আর ফিরবো না, আমি বাড়ি চলে যাবো, মানে মইয়ে তুলে দেবো তোমাকে। আমি বলছি তাহলে আমি নামতাম, আমি মইটা এবার কেড়ে নেবো। আমি বলি তাহলে আমি এবার কি করে ফিরবো বলুন তো। এবার আলো ফুটছে, 4:30, ভয় পেয়ে আছে, আমিও ভয় পাচ্ছি, 4:30 বাজছে। এবার তখন আমারও একটু টয়লেট পেয়েছে। আমি বললাম ঠিক আছে চলুন, যা হবে হবে। সিঁড়িতে আরো ভয় লাগে, সিঁড়ি লক থাকে রাত্রেবেলা, রাত্রেবেলা সিঁড়িটা বন্ধ করে দেয় ওরা, প্রচন্ড ভয় লাগে। আর যদি সিঁড়িতে একা ওঠো, হ্যাঁ প্রচন্ড ভয়, বিশাল ভয় লাগে। আমার ফ্যামিলিরই এক কাকার সাথে এরকম ঘটনা ঘটেছিল, সিঁড়ি থেকে নামতেও এত ভয় লাগছিল, লাস্টে একটা সিগারেট জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয়েছে, এত ভয় পাচ্ছিল। হাসপাতালের মধ্যে সিগারেটের জ্বালিয়ে তারপর। আচ্ছা তারপর তো যাই হোক, তো আমি ওই লোকটার সাথে লিফট করে নিচে নামি, ওই লিফটটা করে। এবার আমি ঠিক করি যে এখানে 4টে লিফট আছে, যেটা দুদিকে দরজা বন্ধ হয়, কিন্তু আরেকটা লিফট আছে যেটা আরজি করেরই ভেতরে, পুলিশ থানা একটা আছে আরজি করে নিজস্ব, যত অ্যাক্সিডেন্টাল কেস সব ওখানে আগে আসে, তারপর রিপোর্ট করার পর ভর্তি নেয়। ওদের একটা পার্সোনাল লিফট আছে যেটা ক্রপসুল গেটের লিফট। তো আমি ঠিক করেছি ওই লিফটটাতেই উঠবো, আর ওটা দিয়ে উঠলে আমার বাবার যে বেড তার ঠিক কাছেই ওটা আমাকে পৌঁছে দেবে। তা আমি বাইরে থেকে ঘুরে ঘুরে এবার উঠবো, যে তাও আমার ভয় লাগছে, একা যেতে হবে তো। তো এবার যথারীতি উঠলাম, উঠে দরজা লক করেছি। আর ওখানে না সবসময় বলতে থাকে প্লিজ ক্লোজ দ্য ডোর, যতক্ষণ না আমি পুরো লক করছি। দুটো দরজা লক করেছি, 5 প্রেস করেছি, লিফটটা উঠছে। দোতলা আর 3তলার মাঝখানে গিয়ে লিফটটা দাঁড়িয়ে যায়। তখন আবার মাইকে বলতে শুরু করে যে প্লিজ ক্লোজ দ্য ডোর। আমার ওই সময় মানে বুকটা মানে ধুক করছে, হ্যাঁ মানে সেটা হয়তো করছে না, মানে আমি আর ফিল করতে পারছি না যে আমি কি করব সেই জায়গাটা। আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছে লিফটটা, যেই ফ্লোরটা ইউজ হয় না, বারান্দাটা পুরো কেউ ইউজ করছে না, পরিত্যক্ত, এবং সেখানে যে সমস্ত বেড ট্রলি যেগুলো জং ধরে গেছে, ইউজ করার মতো নয়, সেগুলো এমনভাবে ঠাসিয়ে রাখা যে ক্রপসুল গেট যদি তুমি খুলে আবার বন্ধ করো, মনে করবে যে হয়তো কোনো প্রবলেম হয়েছে, লুজ হয়েছে বলে এই ঘটনা। তো সেটাও করতে গেলে তোমাকে আগে ওই ফাঁকা দিয়ে ট্রলিগুলোকে সরাতে হবে ঠেলে, তারপর দরজা খুলে বন্ধ হবে। তো আমি কি করলাম, অনেকক্ষণ মানে মোটামুটি ভয় লাগছে, আমি ওখানে চিৎকারও করতে পারছি না, যেহেতু একটা যথেষ্ট বড় হয়ে গেছি। এবার লোকে কি ভাববে, পুলিশ রয়েছে, পুলিশের লিফট। তো আমি আবার যে ফ্লোরে যাব সেই ফ্লোর 5 প্রেস করলাম। লিফটটা এবার যে দোতলা 3তলার মাঝখানে দাঁড়িয়ে ছিল, 3তলায় এসে স্টপ হয়ে গেল এবং বলছে কন্টিনিউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আবার সেম ঘটনা, আরও ভয় লেগে গেল। এবার আমি সাহস করে এই দরজাটা খুললাম, প্রথমে লিফটের, সেকেন্ডটা কিছুতেই খুলতে পারছি না, কারণ ট্রলি দিয়ে একদম ঠেসে আর লাগানো রয়েছে। তো কোনো মতে ট্রলিটাকে একটুখানি সরিয়ে আমি লিফটের ফ্লোরটা খুললাম, আর আমার মন বললো যে একবার তুই উকি মেরে দেখ বারান্দাটা কি আছে ওখানটা। আমি হালকা মুখটা বার করেছি, দেখছি দূরে টিউব নিভে নিভে জ্বলছে, এরকম একটা ব্যাপার, পুরো বারান্দাটা খাকা করছে, কেউ নেই। তাড়াতাড়ি করে লিফটের দরজা বন্ধ করে আবার 5 প্রেস করি, লিফটটা উঠিয়ে দেয়, আমি নেমে যাই। তখন আমি বুঝতে পারি যে আমার সাথে কিছু না কিছু হয়তো ছিল লিফটে, বা কিছু তো ঘটেছে শিওর, যেটা আমি ভয় পাচ্ছিলাম এতক্ষণ। 3তলায় নেমে গেছে, হ্যাঁ, বা 3তলা থেকে কেউ উঠেছে, এটা হতে পারে। হয় 3তলায় ওই যে দরজাটা খুলতে হলো প্লিজ ক্লোজ দ্য ডোর, মানে দরজাটা খোলা, হ্যাঁ, তার মানে কেউ উঠেছে বা নেমেছে লিফট থেকে, এটা হবে। আর সেই মুহূর্তটা আমার যে কি হয়েছিল শরীরের মধ্যে ব্যক্ত করার মতো না, মানে জানি, বুঝতে পারছি। এই অনুভূতিটা খুব খারাপ অনুভূতি, খুবই খারাপ, ভয়ের অনুভূতি, অ্যাকচুয়াল ভয়ের অনুভূতি, প্রচন্ড। আর একা, যেখানে আমি পুরো কেউ নেই, আমার ফ্যামিলির লোকরাও আসবে আরো পরে সকালে। বুকটা কেমন করে সেই সময়টা, না মানে পুরো শরীরটা হালকা হয়ে গেছে। তারপর কথা শুনি আমরা যে এরপর যা হলো গৌরব দা, নিজের শরীর হালকা হয়ে গেল, এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি এই ফিলিংসটা। তারপর কি হলো শুনি বাবার কাছে। তারপর আমি উপরে যাই, উপরে যাওয়ার পর বাবার কাছে চলে যাই, তখন বাজে 5:30 অবধি আমি থাকি। থাকার পর মোটামুটি আলো ফুটে গেছে, সিঁড়িটা অ্যাভেলেবেল করে দিয়েছে, পেশেন্ট আরও ঢুকছে। তো আমার বাড়ির লোক আসার কথা ছিল 8টার সময়, 8টা অবধি মোটামুটি আমি থেকে আমি আবার বাড়িতে চলে যাই, একটু আবার স্নান টান করে আবার আসবো।
তো ততক্ষণ আমার বাড়ির লোকই ডাক্তারদের সাথে মোটামুটি কথাবার্তা বলবে। তো কথাবার্তা ডাক্তারের সাথে বলে আমি বাড়িতে সমস্ত কাজ সেরে আবার যখন আসি, এসে এবার সেকেন্ড রাতে আমি আর চাই যে এই রাতে আমি প্রথম রাত থেকেছি, সেকেন্ড রাতটা একটা অন্য কাউকে রেখে দেবো আয়া জাতীয়, আবার তার পরের রাতেও তো থাকতে হবে। এবার ডাক্তারের ট্রিটমেন্টের ব্যাপারটা বলি। ডাক্তার আমাদেরকে জানায় যে তোমার বাবার পেটে জল জমে গেছে লিভার ফেলিয়ার হওয়ার কারণে, তো একটা ওষুধ আছে, যে ওষুধটা যদি তোমরা কিনে দাও তাহলে সেটার জন্য 4,000 টাকা খরচা হবে, আর যদি চাও সেটা আমাদের এখান থেকেই পেতে তাহলে 4 দিন সময় লাগবে, আমরা এটাকে এখান থেকে ইস্যু করব, সেটা আসবে তারপরে, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো সেকেন্ড হ্যাঁ সেকেন্ড দিন আমি চলে আসি বাড়িতে, একজন আয়াকে ঠিক করে, আর মায়ের সাথে আলোচনা করি যে ওই ওষুধটা আমরা কিনেই দেবো, কারণ ওই সময় আমাদের অ্যাকচুয়াল পুরো সংসারের সঞ্চয় পোস্ট অফিসে মাত্র 7,000 টাকা, আর কিচ্ছু নেই। আমরা কি করব জানি না, 4,000 টাকার ওষুধ কি করব জানি না। মার আমি ডিসাইড করি যে ওইটাই কিনবো, তাতে যদি বাবা যে সময়টুকু থাকবে সুস্থ থাকুক। এই আলোচনা করে কোনো মতে একটু সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে শুয়েছি। রাত্রি 2:30 নাগাদ ফোন আসে হসপিটাল থেকে যে তোমার বাবা বেড থেকে পড়ে গেছে, একটু পড়ে গেছে, হাতে চোট লেগেছে, তো তোমরা একটু চলে আসো হসপিটালে। থানা থেকে ফোন করে, আরজিকর থানা থেকে, মানে নিজস্ব যে থানা আছে হসপিটালে সেখান থেকে, আর ওদের সমস্ত কেস হয় টালা থানার আন্ডারে। যাই হোক ফোন করে, আমরা তো তাড়াহুড়ো করে গেছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে বাস ছাড়ে 30D, যেটা একদম যাচ্ছে আমাদের প্রিন্সেপ ঘাট পর্যন্ত, বাবুঘাট, সেই বাসে উঠি, একদম ফার্স্ট বাসে আমরা চলে যাই। গিয়ে দেখি এক বিভৎস অবস্থা, মানে ধরো ট্রলিটা যদি ওই দরজার দিক থেকে এই পর্যন্ত হয় লম্বায়, তাহলে আমার বাবার মাথা ছিল ওই দিকটা, পা ছিল এই দিকে। বাবা বেড থেকে ঘুরে যখন নিচে পড়েছে, বাবার এই রাইট সাইডের যে এই জায়গার হাড়টা আছে, পুরো বডি প্রেশার ওই হাড়ের ওপর গিয়ে পড়ায় এই হাড় ভেঙে চোখে ঢুকে গেছে। সেটা আমি রিপোর্টে আমি জেনেছি যে সেখানে পুরো পরিষ্কার লেখা আছে, সেটা ঢুকে গেছে। এই হাতের এই যে কবজি ভেঙে বেঁকে গেছে পড়ে, আর ওই অবস্থায় ছটফট করতে করতে এই যে চোখটা বেরিয়ে এসছে, কিন্তু এই হাড়টা যে ভেঙে ঢুকে গেছে চোখটা বেরিয়ে এসছে। ওই অবস্থায় যে পড়েছে, কোনো ডাক্তার এসে তোলেনি সেই সময়, কোনো ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ, হসপিটাল কর্তৃপক্ষ কেউ আসেনি। আশেপাশে বেডের যে পেশেন্টরা ছিল তাদের বাড়ির লোক এবং তারা পেশেন্টরা পর্যন্ত এসে উঠিয়েছে আমার বাবাকে, উঠিয়ে ডাক্তারকে ডাকতে পাঠিয়েছে। ডাক্তার এসছে, সেই সময় আমাদেরকে ফোন করেনি, ফোন করে বলা হয়েছে তোমার বাবা সামান্য বেড থেকে পড়ে গেছে, একটু চোট লেগেছে, এসে দেখা করো, এইটুকুই বলা হয়েছিল। তো আমরা গিয়ে দেখি বাবাকে তো মানে অদ্ভুতভাবে মানে বেঁধে রেখেছে হাত পা, মানে একটা মুরগিকে যদি অর্ধেক কেটে ফেলে রাখা হয়, সে যেভাবে ছটফট করতে করতে রক্তাক্ত অবস্থায় মাখামাখি হয়ে যাবে, ঠিক সেরকম দেখতে পাই বাবাকে যাওয়ার পর হসপিটালে, যেরকম হাত বেডের সাথে বেঁধে রেখে দিয়েছে, আর এরকম বাবা খালি গোঙাচ্ছে, গোঙানির শব্দ, আর কোনো সেন্স নেই বাবার তখন। আমার মা তো ওটা দেখে কাঁদতে কাঁদতে ওখানে অজ্ঞান হয়ে যায় পুরোপুরি। তারপর আমি ফোন করি আত্মীয়দের আসার জন্য, বলি, তারা আসার পর ডিসাইড হয় যে ওটি হবে, কারণ পড়ে গিয়ে অনেক রক্তাক্তি হয়েছে, এবার একটা বন্ড সাইন করতে হবে, ওটিতে কিছু হয়ে যেতে পারে। তো বন্ড সাইন করে দিই, তাও ওটিতে নিয়ে গিয়ে কোনো লাভ হয়নি। ডাক্তার বললো এখন যা অবস্থা আছে, যদি মাইক্রো করতে যাই, মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমে গেছে, ক্লটিং প্রবলেম ছিল, কি হয়ে গেল। হ্যাঁ, ডাক্তার বলেছিল তোমার বাবা এই জলটা বার করে দিলে হয়তো আর সম্ভবত 3 মাসও বাঁচবে কিনা সন্দেহ। তার মধ্যে এরকম পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেল, যেটা চোখের এই জায়গা ভেঙে হাড় ঢুকে গেল, হাত ভেঙে গেল, প্লাস মাথায় চোট পেয়ে ব্লাড ক্লটিং বাঁধতে শুরু করে সারা মাথায়। এবার ডাক্তার ওই ক্লটিংটাকে ছাড়ানোর জন্যই বলেছিল ওটি করতে হবে, আর চোখটা ড্রেসিং করতে হবে। বন্ড সাইন করি, তারপর নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর জানায় ডাক্তাররা যে তোমার বাবার যা কন্ডিশন লিভারের, কোনো রকম তাকে অজ্ঞান করা যাবে না, এবং এই ওটিটা করতে গেলে ওনাকে অজ্ঞান করতে হবে, করে মাইক্রো করে কি ফুটো করে বার করবে কি জানি না আমি, সেটা করা সম্ভব না। আমরা চোখটা ড্রেসিং করে দিচ্ছি, এইভাবে উনি যতক্ষণ বাঁচবে এইভাবেই রেখে দিতে হবে। পড়লো কি করে? এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার, মানে ওইভাবে কিভাবে পড়ে যায় একটা মানুষ। আমাদেরকে আশেপাশের বেডের লোকেরা বলেছে তোমার বাবা ঘুমাচ্ছিল, হঠাৎ আমরা আওয়াজ পেয়ে দেখি উনি নিচে পড়ে যেতেও কেউ দেখেনি, মানে ওই দিকে মাথা এদিকে পা, আর এই সাইডটা কিন্তু এই ডান দিকে থাকে, সরি এই ডান সাইডে পুরো এমনভাবে ঘুরে পড়েছে, এই হাড়টা পুরো মাটিতে গিয়ে পড়েছে। মানে তুমি জাস্ট কল্পনা করো, যদি এভাবে ঘুরেও পড়ে, মানে অস্বাভাবিকভাবে পড়েছে, কিন্তু মানে স্বাভাবিক না, এটা অস্বাভাবিকভাবে পড়েছে। এটাও একটা অদ্ভুত ঘটনা, মানে অস্বাভাবিকভাবে পড়ে কি এরকম হয়ে গেল, ব্রেন হ্যামারেজ হয়ে গেল। তারপর বাবা কোমায় চলে যায়, সেই দিন রাত্রেবেলা থেকে কোমায় চলে যাওয়ার পর 6 সেপ্টেম্বর, খুব কষ্ট পেয়েছে লোকটা, প্রচণ্ড কষ্ট পেয়েছে। 6 সেপ্টেম্বরে বাবা হঠাৎ সন্ধ্যেবেলা ডেথ হয় আর কি। তার আগে অলরেডি ব্রেন ডেথ হয়ে যায়, যেহেতু হার্ট ভালো ছিল আমার বাবার, তখনও অবধি বেঁচে ছিল। এবার হসপিটালে তো সে সময় নানান আয়ারা বলছে ওয়াটার বেড দিতে হবে, এই দিতে হবে, যেভাবে টাকা নিয়ে পারা যায় আর কি। তো ওইসব আমরা করি না, আয়াদির, হ্যাঁ
আয়াদেরকেই রেখেছিলাম, তারা ঠিকঠাক কাজ করছে কিনা আমরাও এসে দেখতাম, পিঠ ঠিট মুছিয়ে দিত। তো এইভাবে 6 সেপ্টেম্বর, মানে এই ঘটনাটা ঘটছে 29 আগস্ট, বাবাকে অ্যাডমিট করি, 6 সেপ্টেম্বরে এরকমভাবে বাবার ডেথ হয়ে যায়। এবার ডেথ হওয়ার পর হসপিটাল আমাদের এগেনস্টে কেস করে দেয় যে সেই রাত্রেবেলা তোমাদের কোনো রিপ্রেজেন্ট, মানে আয়া ছিল না, ডেকে পাইনি আমরা, তোমাদেরকে ফোন করেছি আমরা পাইনি, পুরোপুরি কেস দিয়ে দেওয়া হয় আমাদের নামে। আর বলা হয় তোমার বাবার বডি এবার পোস্টমর্টেম করতে হবে। এটা থেকে সরে এসে আরেকটা বলে রাখি যে আমাদের ফ্যামিলিতে যারা যারা মারা গেছে এখনো পর্যন্ত সকলের কিন্তু পোস্টমর্টেম হয়েছে, সকলের। আনন্যাচারাল ডেথ বলি, স্বাভাবিক, কিন্তু হয়েছে। এবার বলে দেওয়া হয় যে তোমাদের কেস হয়েছে, তোমরা টালা থানায় গিয়ে দেখা করো। তখন আমি গিয়ে টালা থানায় দেখা করি। ওখানকার যিনি অফিসার রয়েছে তিনি আমার কাছে কিছু টাকা দাবি করে যে তোমাদের এই কেসটা মিটিয়ে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা দিতে হবে। হ্যাঁ, পুরো এখন তো করাপশনটা সামনে চলে এসছে। তো আমি বলি যে না, মানে আমাদের তো দেখুন, আমাদের 7,000 টাকাই টাকাই নেই, আমি গরিব মানুষ, আমি সেই জন্য আরজি করে জেলে ঢুকিয়ে দেয়, ওই জন্য আর কি করব। তো হাতে পায়ে হয়তো উনি শুনতে চায় না। তখন আমারই এক পিসামশাইকে আমি কল করি, সে সরকারি চাকরি করে এবং পার্টি পলিটিক্সের সাথে হালকা যুক্ত, মানে পার্টি অফিস যায়, একটু চেনা জানা পরিচিতি আছে। তো তাকে ফোন করার পর সে একটু সহযোগিতা করায়, পুলিশ আমাকে ওখানে কম টাকা নেয়, ওই 2,500 টাকা মতো নিয়েছিল। নিয়ে ঠিক হয় যে 2,500 টাকার জন্য কতটা ভিখারি হতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে তিনি বলে যে ঠিক আছে তোমার সব মিটিয়ে দিচ্ছি, কিন্তু আরো কয়েকটা জিনিস কিনে দিতে হবে। কি কি বললো, একটা বড় ব্যাগ কিনে দিতে হবে বাজারের, যেটা আমরা পুজোয় বাজার করি ওরকম ব্যাগ, 2টো গামছা, একটা সাবান, শ্যাম্পু। বললাম এগুলো কিসের জন্য লাগবে? বলছে আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা থাকে ক্যাম্পে ওদের লাগবে এগুলো কিনে আনুন আগে। ওগুলো কিনে আনার পর তারপর উনি মর্গে গেছে আমাদের সাথে। মর্গে যাওয়ার পর পেপার ওয়ার্কস চলছে ওপাশে, আমাকে মাইকে ডাকা হয় নাম, আমার বাড়ির আমার বাবার নাম ডাকা হয়, গেলাম। বললো আমি এদিকে পেপার ওয়ার্কস করে নিচ্ছি। মানুষ, তার পরিবারের লোক মারা গেছে, আর সেখানে এরা প্রশাসন, হ্যাঁ, এরা এই ধরনের কাজ করছে। হ্যাঁ, এবারে আরো কঠিন জায়গায় আসছি আমি আর কি। এবার আমাকে বলা হয়েছে আমি এখানে পেপার ওয়ার্কস করছি, আমরা থানার লোকেরা আছি, আপনি ওখানেই কথা বলুন। এবার ওই যেখানে আর কি পোস্টমর্টেম কাজটা হয় সেই রুমের সামনে আমি যাই। ওখানে যে ডোম বডিটা কাটছিল সে এসে বলে 8,000 টাকা দিতে হবে, বডিটা পুরো সেলাই করে দেবো সুন্দর করে। আমি তখন ওনার পায়ে ধরেছি, ডোমের রীতিমতো পায়ে ধরে বলছি আমার কাছে আর সেরকম টাকা নেই, আমাকে এরপরেও বাবার কাজ মেটাতে হবে, বাড়ি ঘরের এরপরে কি করব আমরা জানি না, বাবা চলে গেছে, এবার মা কাজে নামবে, বা আমার তখন 3rd ইয়ার সবে উঠেছি, আমি 3rd ইয়ারে কমপ্লিট হয়নি। ওই 3 মাস হসপিটাল, বাড়ির পিসি মারা গেছে, বাবা অসুস্থ, এই নিয়েই চলে গেছে আমার। 6 মাস টাইম থাকে 3rd ইয়ার কমপ্লিট করার, 3 মাস ওখানেই চলে গেছে আমার। আমি জানি না এরপর কি করব, প্লিজ আমাকে অন্তত একটু সহযোগিতা করুন। পুলিশকে গিয়ে রিকোয়েস্ট করি আমি, প্লিজ স্যার দেখুন না যে এটা কি করছে, আমি বুঝতে পারছি না। তখন বলছে ওটা আমরা দেখতে পারবো না, আমরা অফিসিয়াল কাজ এখানে করে ফেলছি, আপনি ওর সাথে কথা বলে ওখানে সেটেলমেন্ট করুন, আমি জানি না। তারপর আমি ওনার হাতে পায়ে ধরে বলছি স্যার আমি 5,000 টাকা দিচ্ছি, ওটা আমি আর এর থেকে বেশি পারবো না। তখন উনি আমার হাত ধরে মর্গরুমের ভেতর ঢুকিয়ে দরজাটা ছিটকে দেয়, লক করে চেয়ারে বসে বলে তোমার বাবার এই যে বডি রাখা তুমি সেলাই করো, আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, বলে এরকম হাত চাপড়াচ্ছে বসে পায়ের ওপর। মানে ওই জায়গাটা না আমি পুরো শকড হয়ে গেছিলাম ভেতরে, ওই অবস্থা। আমি না এখন হাত পা কাঁপছে, আমি বলতে পারছি না। চারিদিকে রক্তাক্ত বডি, ডেড বডি পড়ে আছে, তার মধ্যে বাবাকে পুরো ওপেন করে দিয়েছে, ওখানে সব কেটে ওপেন রাখা, এই সব উল্টানো, ব্রেন দেখা যাচ্ছে। সেই সময় আমাকে বলছে তুমি সেলাই করো, আমি তোমাকে 5,000 টাকা দেবো। আমি ওখানে পুরো হয়ে গেছিলাম, মানে আমি এখনো অসুবিধা হচ্ছে, আমি পরে কি বলবো সেটা মানে গোছাতে পারছি না মুখে, মানে পুরো আটকে গেছিলাম ওই জায়গাটা। তারপর আমি আরো রিকোয়েস্ট করি যে প্লিজ, কোন জায়গায় রয়েছেন, প্লিজ কিছু করুন, মানে আমি কি বলছেন আপনি, এটা এরকম ইতস্তত বোধ, কথা জড়িয়ে যাচ্ছে, পারছি না কথা বলতে। তখন উনি বলছে তুমি সরো, তুমি এপাশ থেকে সরো, এখন অন্য কাজ আছে, তুমি সরো, আমার পরের লোককে ডাকতে দাও, বলে আমাকে পুরো সাইড করে দেয়। আর আমার ব্যাপারটা নিয়ে ওরা নাকও গলায় না, দাঁড়িয়ে থাকি ঠায়। রাত্রি 7:30 পৌনে 8টা নাগাদ ওই 5,000 টাকা নিয়ে তারপর বাকি কাজটা করে ওদেরই ঠিক করে দেওয়া অ্যাম্বুলেন্স, যেটা মানে ওই সববাহী গাড়ি, সেটা আমাকে নিয়ে যেতে হয়। মানে আমরা অন্য কোনো গাড়ি ওখানে অ্যালাউড না, ওদের ঠিক করে দেওয়া গাড়ি দেবে পুরো প্যাকিং করে, এবং সেইভাবে নিয়ে যায়। এবং ডাক্তার বলে দেয় যে বডি বেশিক্ষণ বাইরে রাখবেন না, কারণ অলরেডি যেহেতু 24 ঘন্টা আগে মারা গেছে, তারপর কেস হয়েছে আপনাদের, আজকে পোস্টমর্টেম হলো, সেহেতু বডি মানে পচতে শুরু করেছে। আর ওনার লিভার এমনি ফেলিয়ার ছিল, সেখান থেকে ক্যান্সারের লাস্ট স্টেজে চলে গেছিলো কন্ডিশনটা। বাড়ি নিয়ে যাওয়া হয়, বাড়িতে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ে। এবার বাড়িতে আমাদের যে জায়গাটা ঘর, তার ঠিক বাইরে রাস্তাটার ওখানে নামানো হয় গাড়ি থেকে, অনেক লোকজন আসে, তারপর আবার ওখান থেকে উঠিয়ে রাস্তায় নামানো হয়। এটা বললাম কারণ এরপরে আর একটা ঘটনা বলবো এটার সাথে রিলেটেড, তাই রাস্তায় নামানো হয় এবং কিছুক্ষণ থাকার পর 20-25 মিনিট তারপর গাড়িতে তুলে হয়। আমি পুরো ঘটনাতে বাড়ি গিয়ে জাস্ট ঘর থেকে একটা গামছা নিয়ে দূরে যে গাড়িতে সবাই যাবে শ্মশানে, সেই গাড়িতে চুপচাপ একা একটা কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম,
আমি নিতে পারছিলাম না পুরো বিষয়টা, আর এই একের পর এক ধাক্কা খেতে খেতে না পুরো, হ্যাঁ আমি তখন থার্ড ইয়ারে উঠেছি, তখন 2000 মানে এটা 18 সালের ঘটনা বলছি আমি, সেপ্টেম্বর মাস। তো আমি গাড়িতে চুপচাপ দাঁড়িয়ে আছি, সব মিটলো, ওই গাড়ি বেরিয়ে গেল, আমি ম্যাটাডোরে করে গেলাম, আমি ওই গাড়িতেও উঠিনি, ম্যাটাডোরে করে শ্মশানে গেলাম। শ্মশানে গিয়ে যখন কাজটা করতে হয়, মাথায় ঘি এগুলো লাগাচ্ছি, কিছু নেই মাথায়, যখন হাত দিচ্ছি হাত ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে পুরো, মানে রস বেরোচ্ছে শরীর থেকে রীতিমতো। কোনো মতে তাড়াতাড়ি কাজটা অন্যদিকে তাকিয়ে আমি করে ওখান থেকে আমি সরে যাই। আমার কাকারা, বাড়ির লোকেরা, মামা ছিল, তারাই গিয়ে বাকি প্রসেসটা করে, আমি গঙ্গার পাশে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এটা হওয়ার পর স্নান টান করে বাড়ি আসি, আসার পর রাত্রেবেলা শুয়েছি তখন, আর খুব ভয় লাগছে, একা ঘরে থাকতে পারছি না, কীরকম একটা লাগছে, এত কিছু দেখে এসেছি, মাও ভয় পাচ্ছে। আমার এক মাসিকে ফোন করি এসে রাতে আমাদের সাথে থাকার জন্য, তো মাসি চলে আসে। মাসি আসার পর রাতে শুয়েছি, এবার ঘরের ঠিক বাইরে যে প্যাসেজটাতে রাখা হয়েছিল বাবাকে এনে, ঠিক ওই প্যাসেজটা থেকে যদি কেউ জোরে জোরে শ্বাস নেয়, শ্বাস ছাড়ে যে আওয়াজটা হবে, টানা 20 মিনিট সেই সাউন্ডটা শুনেছিলাম শুয়ে। আমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছি, শ্বাস নিচ্ছে, এবং আমার শ্বাসটা না আর আমার কানের কাছে চলে এসছে, এমন হচ্ছে চোখ খুললেই বাবাকে দেখতে পাবো। এটা 20 মিনিট চলেছিল আমার সাথে, এবং প্রথম দিন রাতে আমরা লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। তো ওইটা আমার ফার্স্ট ভৌতিক, মানে ওই লিফটের পর মানে এক্সপিরিয়েন্স, যে এরকম আমি পুরো কাটা হয়ে গেছিলাম, হ্যাঁ কাটা হয়ে গেছিলাম ভয়তে। তো নিয়ম কাজগুলো মিটে যায় আস্তে আস্তে, 13 দিন 11 দিনের মাথায় নিয়ম কাজগুলো মেটার পর আমরা একদিন লাইট অফ করে শুয়েছি রাতে, আমি আর মা, মশাইটা নিয়ে। আমরা মশাইটা নিয়ে ছাড়া আমাদের ঘুম আসে না, এটা একটা অভ্যাস। তো মশাইটা নিয়ে শুয়েছি। এবার রাত্রেবেলা হঠাৎ ফিল করছি রাত 1:30 নাগাদ ঘরের মধ্যে কেউ পায়চারি করছে। আমার বাবা যেভাবে হাঁটতো ঠিক সেভাবে পা ঘষে ঘষে হাঁটছে, এবং বিছানাটার ভেতরে আমি শুয়েছি, বাইরের দিকটা আমার মা শুয়েছে, যাতে বাথরুমে গেলে তাড়াতাড়ি সুবিধা হয়। আমি ফিল করছি কেউ এসে আমার মায়ের হাত ধরে টানছে মশারির উপর থেকে, আর আমার মা সেটা বুঝতে পারছে। মা কিছু প্রকাশ করছে না, যাতে আমার ঘুম ভাঙার পর আমি ভয় না পেয়ে যাই তার জন্য। তো এটা মোটামুটি 20-25 মিনিট চলে স্ট্রাগলটা, টানাটানির ব্যাপারটা। তারপর ওই দিনটা কোনো মতে কাটা হয়ে ওই রাতটা কাটাই। পরের দিন থেকে টানা 2 বছর আমরা লাইট জ্বালিয়ে শুয়েছিলাম রাতে, টানা 2 বছর, যাতে এই জিনিসগুলো না হয়। তো লাইট জ্বালিয়ে শোয়াটা অভ্যাস হলো। এবার এই ঘটনাটাও ঘটলো। তার ঠিক মাসখানেক পর একদিন আমি ফিরছি রাস্তা থেকে, আমাদের বাড়ির একদম কাছেই একটা বড় স্কুল আছে, যে স্কুলে আমিও পড়াশোনা করেছি, সেই স্কুলের রাস্তাটা দিয়ে আমি ঢুকছি, এবং রাস্তার ওই শেষ মাথায় হচ্ছে বাদিকে ঘুরলেই আমাদের বাড়িটা, ওই দিকে যাচ্ছি। শীতকাল ছিল সেটা, যেহেতু সেপ্টেম্বরে বাবা মারা গেছে, তার 1 মাস পর এই ঘটনাটা ঘটেছে। নভেম্বর ডিসেম্বর নাগাদ আমি ফিরছি রাস্তাটা দিয়ে একা, পুরো রাত 10টা বাজে, কোনো একটা কাজেই হয়তো গেছিলাম, মনে পড়ছে না এখন। ফিরছি, এবার রাস্তার একদম মানে আমাদের বাড়ির ওই দিক থেকে আমার মনে হচ্ছে কেউ একটা হেঁটে আসছে, যার হাঁটাটা পুরো আমার বাবার মতো, কিন্তু সে যে হেঁটে আসছে, রাস্তাটা তখন প্রচণ্ড খারাপ, কারণ মেট্রোর কাজ তখন চলছে, আমাদের ওখান দিয়ে দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো হচ্ছিল। কাজটার জন্য রাস্তা পুরো ভেঙে গেছে, মানে কেউ যদি দেখে না হাঁটে হোঁচট খেয়ে তো পড়বেই, আর হাঁটতে গেলে এদিক ওদিক ঘুরে বেঁকে তাকে হাঁটতে হবে। তো সেই লোকটা না স্ট্রেট আমার দিকে হেঁটে আসছে, আর পুরো বাবার মতোভাবে শাল জড়িয়ে লুঙ্গি পরে ঠিক ওইভাবেই হেঁটে হেঁটে আসছে, এবং আমি রাস্তাটার স্টার্টিং পয়েন্টে, বাবা একদম এন্ডিং পয়েন্টে। আমার যেই জায়গা থেকে আমি হাঁটা শুরু করেছি সেখান থেকে 4 পা হাঁটলেই স্কুলের বড় গেটটা পড়বে। আমি 2 পা হেঁটেছি, 3 পা হেঁটেছি, 4 পাতে যেই স্কুলের গেটটার সামনে আসি, তখন আমার ওই লোকটা পুরো আমার সামনে চলে এসছে, এবং লোকটার চোখ পুরো লাল, এবং আমার পুরো বাবার মতো অবয়ব পুরো, এবং আমার বাবাই ছিল ওটা। লোকটা পুরো আস্তে আস্তে, আমি এই যে সামনে দিয়ে আসছি, আমার চোখে চোখ রাখতে রাখতে এইভাবে লোকটা ঠিক আমাকে পাস করে, এইভাবে পাস করে লোকটা বেরিয়ে যান। আমি শিওর যে ওটা আমার বাবা। আমি ঠিক করি, মানে মাথায় রেজিস্টার হয়, যে মুহূর্তে উনি পাস করবে আমি আবার পেছন ঘুরে দেখবো একবার যে সত্যি বাবা কিনা। তো উনি পাস করলে আমি সাথে সাথে ঘুরে দেখছি কেউ নেই, রাস্তাটা পুরো ফাঁকা। এটা আমাকে বাবা লাস্ট দেখা দিয়েছিল, এরপর আর কখনো আজ অব্দি আর দেখা দেয়নি। এইটা একটা অভিজ্ঞতা, এটা একটা অভিজ্ঞতা, গায়ে কাটা দিয়ে উঠলো এটা শুনে। তারপর এই একের পর এক একাধিক মৃত্যু চলছে বাড়িতে। তারপর আমার এক দাদু মারা যায়, মানে তার বাড়ি মৎস্যলন্দপুরে। সেও শীতকালে রাত্রেবেলা বাড়ি ফিরছিল রিক্সা করে, হঠাৎ রিক্সা থেকে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যায়। অদ্ভুত, মানে হঠাৎ শুনছি, ফোন আসছে সকালবেলা, আনন্যাচারাল। আর ঠিক ওই বছরটাতেই, মানে ওই বছরের মৃতদেহ দেখতে দেখতে দেয়ালে পিঠ থেকে গেছিল। বাড়িটা এখনো বন্ধন করা হয়নি আমাদের। এই কেউ কি বাড়িটার উপর কালো জাদু করেছিল? কালো জাদু করেছিল, তো তারপর সেটার এফেক্ট আছে। এখনো সেটার এফেক্ট কিরকম আছে বলি। আমাদের বাড়িতে না নিম গাছ আছে, বহু পুরনো, মানে সেই নিম গাছটা জমি থাকার সময় থেকে
সেই নিম গাছটা হঠাৎ করে আমাদের বাড়িতে মারা যায়। মানে কোনো জায়গায় আমি আজ অব্দি শুনিনি, মানে যারাই শোনে তারাই বলে নিম গাছ মরে গেছে, তো কখনো শুনিনি, অদ্ভুত ব্যাপার। তো নিম গাছটা মরে যায় এবং আমাদের বাড়িতে তুলসী তলাটা আছে, আমি ভিডিও করে এনেছি, ওখানে যতই তুমি তুলসী গাছ রাখো তুলসী গাছ বাঁচে না। হ্যাঁ, এবং আমার এই ভিডিওতে আছে রিসেন্টলি একটা তুলসী গাছ লাগানো হয়েছে, সেই তুলসী গাছটা না বেঁকে গেছে, বেঁকে হেলে পড়েছে। মানে একটা সতেজ তুলসী গাছ তুমি দেখবে একদম স্ট্রংলি দাঁড়িয়ে আছে আর বেশ সুন্দর, দেখলেই মনে হবে গাছটা কত সতেজ। তো সেরকম না, গাছটা নুইয়ে পড়েছে অলরেডি। খুবই খারাপ অবস্থা। এখন পারিবারিক অবস্থা কিরকম? এখন পারিবারিক অবস্থা, আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কালী পুজোর দিন আমরা কেউ বাড়িতে থাকি না। কেন? এটা না থাকার কারণ হচ্ছে আমাদেরই বাড়িতে, মানে আমার যে জেঠুরা থাকে ওপরতলায়, সেই জেঠুর বোনকে 2014 সাল নাগাদ, 14-র আগে 11-12 নাগাদ মানে পজিশন হয় তার সাথে। রাস্তা দিয়ে ফিরছিল খাবার কিনে খেতে খেতে, রাস্তায় একজন বৃদ্ধ মহিলা তাকে বলে যে আমাকে একটু খাবার দিবি, তো ও বলে না আমি তোমায় কেন দেবো, বলে একটু ওকে অ্যাভয়েড করে ওকে দুটো বাজে কথা শুনে হয়তো চলে যায়। তারপর থেকেই আমার পিসি বাড়ি এসে শরীর খারাপ শুরু হয়, জ্বর হয়, তারপর থেকে একা একা বসে থাকতো চুপ করে, চোখ পুরো লাল, 45 দিন কিছু না খেয়ে একটানা বসে থাকতো, আর হালকা এরকম এরকম দুলতো, চোখ একদম খোলা, চোখটা হালকা বন্ধ হতো বোধ হয় 2-3 মিনিট পর পর, এরকম হালকা দুলতো। আর এই যে শরীর খারাপ হলে যে একটা ঘর ঘর ভাব থাকে না, সেইটা মুখ বন্ধ কিন্তু এই ঘর ঘর ভাব একটা আওয়াজ ভেতর থেকে যেন এখান দিয়ে শোনা যাচ্ছে, মানে যারা তার পাশ দিয়ে যাতায়াত করবে তারা শুনতে পেত। মানে আমার যেমন অবস্থা এখন, মানে আমার ভেতরে একটা বুকের মধ্যে একটা, তুমি যে শ্বাস নিচ্ছ একটা ঘর ঘর একটা ভাব, সেভাবে শুনলে তো শোনা যাবে, তুমি ফিল করছো সেটা। তো সেইটা তার আশেপাশ দিয়ে কেউ গেলে বুঝতে পারতো, ওটা আরো জোরে হচ্ছিল। এই ঘটনাটা 2011 সালে ঘটে, এবং সেটা ঘটার পর আমাদের বাড়িতে যে দুধ দিত, মানে অনেকের বাড়িতেই দুধ সাপ্লাই করে, বাড়ির লোক থাকে, একজন গোয়ালা ছিল আমাদের, তিনি বলে যে এটা আমরা ঠিক করে দেবো, আমরা এরকম অনেক ঠাকুর বাড়ির সাথে যুক্ত আছি, তো যজ্ঞটা হবে কালী পুজোর দিন রাত্রে, এবং সেই দিন যেন বাড়িতে কেউ না থাকে, একমাত্র ও থাকবে, ওর মা থাকতে পারে, আর ওর যদি বড় দাদা থাকে সে, বাকিরা যেন কেউ বাড়িতে ওই দিন না থাকে। আর প্রত্যেকের ঘরের চৌকাঠে লোহার রড রাখতে হবে, প্রত্যেকের ঘরের চৌকাঠে, এইটা করে ওই বাড়িতে যেন কেউ না থাকে আর। কিন্তু আমার মা সেদিনকে বাড়িতে ছিল, মা একটু সাহস নিয়েছিল, আমার মায়ের সিংহ রাশি, তো মা অনেক এরকম এক্সপিরিয়েন্স করেছে, তাও সেরকম একটা ভয়টা লাগে না। মা বাড়িতে ছিল, মা এরকম রান্নাঘরে কাজ করছে, তখন যজ্ঞ চলছে, আর আমরা কেউ বাড়িতে নেই সেদিন, নিচতলাটা পুরো ফাঁকা, ওপরে যজ্ঞ চলছে, কাজ করতে করতে হঠাৎ মা দেখলো যেই জায়গাটা দিয়ে আমাদের বাড়িতে মেনলি প্রেতাত্মা যাতায়াত করার রাস্তা, আমি ভিডিও করে এনেছি, সেই জায়গাটা দিয়ে যেন কেউ একটা পাস হয়ে গেল সাদা শাড়ি পরে, এটা পুরো মা নিজের চোখে দেখেছে। হ্যাঁ, তো তারপর থেকে আমরা কালী পুজোয় আর কেউ বাড়িতে থাকি না, কালী পুজোর রাত্রেবেলা ভয়, একটু ভয় লাগে সবারই। খুবই ভয়ঙ্কর বাড়ির অবস্থা, তো খুবই ভয়ঙ্কর, হচ্ছে কি বাড়িটা একবার দেখে আসি। অবশ্যই তুমি আসতে পারো, তুমি ডেফিনেটলি তাহলে বাড়ি বন্ধন করাও। এবং তারপর আমরা একজন কন্ট্যাক্ট রানাদা, হ্যাঁ রানাদার কথা আমি ভেবেছিলাম, রানাদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো, আচ্ছা মানে পার্সোনালি কন্ট্যাক্ট করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে তো খুব খারাপ অবস্থা প্রচন্ডই, ডেফিনেটলি কন্ট্যাক্ট করো, দেখো উনি কি বলেন, উনি তো অনেক কেস তো সলভ করেন এরকম, তো মেবি তোমাকেও হেল্প করতে পারবে। তো বাবা মারা যাওয়ার পর আমি একজন এই ফেসবুক থেকেই একজন মানে বাস্তুকারের সাথে পরিচয় করি আর কি, মানে কন্ট্যাক্ট করি, আমার বাড়ির এই ঘটনা তাকে জানাই যে এরকম আনন্যাচারাল ডেথ হয়। তো সে একদিন আমাদের বাড়িতে আসে, এসে দেখে ঠেকে সব কিছু দেখে ঠেকে চলে যায়, আর আমাকে বলে যে বাড়ির 3 দিন ঝাড় দিতে হবে, 3 দিন ঝাড় দিয়ে যে ধুলোটা হবে সেই ধুলোটা ওর কাছে নিয়ে যেতে হবে, সেই ধুলোটা নিয়ে যাওয়ার পর ও বলে দেবে যে কী প্রবলেম আছে না আছে সব বিচার করে দেবে। তো সেটা নিয়ে যাওয়ার পর বলে এই বাড়িতে অনেক প্রবলেম আছে, এবং এই বংশের যাদের যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে তো হয়েছে, আগামী নেক্সট জেনারেশন যারা আসবে তাদের সকলের আনন্যাচারাল ডেথ হবে, কার্স আছে, হ্যাঁ হতে পারে, অভিশাপ আছে, কারণ বাড়িটা তৈরি হয়েছে খুব অদ্ভুত জায়গায়। বাচ্চা, যেসব ছোট বাচ্চারা 1 বছরের ছোট মারা যায়, সেই বাচ্চাদের কবর দেওয়ার জায়গা ছিল ওই বাড়ি, ওই মাটি, সেগুলো তো এক ধরনের আনন্যাচারাল ডেথ, জন্মানোর সাথে সাথেই মৃত্যু। খুব অদ্ভুত লাগলো। আপনাদের কি কোনো মতামত আছে এই ঘটনাটা নিয়ে? যদি মতামত থাকে তাহলে অবশ্যই জানান। ঋত্বিক ওর ঘটনাটা ও যেভাবে বলেছে, ঘটনা বলার ধরন থাকে বহু মানুষেরই, নিজের ঘটনাও অনেকে খুব যে ভালো বলতে পারে তা নয়, কিন্তু ঋত্বিক ঘটনাটা বেশ ভালো করেও বলেছে, এবং আমি খুব ফিল করতে পেরেছি ঘটনাটাকে, আমি যেন সব দেখতে পেয়েছি চোখের সামনে। আর যখন কোনো ঘটনা আমরা দেখতে পাই চোখের সামনে, তখন যে বলছে সেটা তার সার্থকতা,
যে তোমার বলা ঘটনা আমি দেখতে পাচ্ছি। আমি তোমার পডকাস্টগুলো যখন দেখি না পুরো ফিল করে নিই যে এই জায়গায় যেন আমি ছিলাম, আর একটু ভয়ও লাগে। তো এরপর আরেকটা ঘটনা বলতে চাই, সেটা আমি জানি না আজকে তোমার, ওটাও কি বড় ঘটনা? ওটা অনেকটা বড়, এবং এটা আমার সাথে ঘটে, এটা আমার সাথে ঘটে। ওটা আমি সেকেন্ড একটা পডকাস্ট রাখবো, তবে আমি মাথায় রাখবো তোমাকে যাতে ছুটি না নিতে হয়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ছুটি নিয়ে যদি তোমার কোনো মানে লোকসান হয় সেখানে কাজের জায়গায়, আমি কখনো চাইবো না যে তুমি নিজের লোকসান করে ছুটি নিয়ে তুমি এখানে এসে পডকাস্ট করো। আমি চাইবো দরকার হলে তুমি একটা ছুটির দিনেই এসে আমার সাথে করো, আমি না হয় সেই দিনটাই তোমার জন্য পডকাস্ট করার জন্য রেখে দেবো। তো ডেফিনেটলি আমার তো নাম্বার শেয়ার আজকে আমরা করেই নেব। তার পাশাপাশি থ্যাঙ্কস এ লট ফর কামিং। এত সুন্দর আমার নিজের সৌভাগ্য হচ্ছে, মানে এতদিনকার চাপা একটা যেটা আমি বলতে পারছিলাম না সেরকম ভাবে, ঘটনাটার মধ্যে অনেক কিছু ছিল, যে করাপশনটা এরকম। তখন তুমি থার্ড ইয়ারে, মানে একটা ছোট বাচ্চা, তখন এরকম ছোট ছোট কত গরিব ছেলে মেয়ে আমাদের হাতে যখন টাকা থাকে না একটা পরিবারের কাছে, যখন একটা পরিবারের শেষ সম্বল 8,000 টাকা, আর এই প্রশাসনের লোকজন তারা যখন হচ্ছে বলে যে হচ্ছে টাকা লাগবে এটা করার জন্য, যেটা সরকারের কাজ, টাকা লাগবে, টাকা দিতে হবে, নইলে হবে না, নইলে এই হবে না, ভিখারির মতো যখন ভিক্ষা চেয়ে নেয় এরা একবারও ভাবে না যে সাধারণ মানুষকে কতটা কষ্ট করে প্রত্যেক দিন তাদের জীবন কাটাতে হয়। যে মানুষটার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে 7,000 টাকা, যে মানুষটার বাবা মারা যাচ্ছে, সেই মানুষটার থেকে টাকা চাওয়ার আগে যে ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার, সেই ন্যূনতম লজ্জাবোধও আমাদের এখানে আশা করা যায় না, নেই এদের। তো যাই হোক, সমাজের একটা চিত্র আপনারা দেখতে পেলেন, তার সাথে তার পাশাপাশি আপনারা ঋত্বিকের বাড়ির ঘটনা শুনলেন। আপনিও যদি আমাদের এই পডকাস্টে আসতে চান তাহলে আমাদেরকে ঘটনা ভয়েস করে পাঠান 9875476704 এই নাম্বারে, এবং আপনার ভয়েস করা ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা ডেফিনেটলি আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শেয়ার করবেন পৃথিবীর বুকে থাকা সমগ্র বাঙালির কাছে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। থ্যাঙ্কস ঋত্বিক ফর কামিং। খুব ভালো লাগলো, তোমার ঘটনা শুনেও খুব ভালো লাগলো, খারাপও লাগলো, মনও খারাপ হলো, খুব রাগও হলো খুব, এবং আমি সবসময় চাইবো তুমি আরো এগিয়ে যাও সামনের দিকে, তোমার ফিউচার আরো ভালো হোক, এবং খুব তাড়াতাড়ি আমাদের একটা নেক্সট পডকাস্টে দেখা হচ্ছে, বিকজ আমাদের নেক্সট একটা ঘটনা শোনার আছে, সেটাও অনেকটাই বড়, সেটাও বড় ঘটনা, এবং আমি চাই সেটার জন্য রীতিমতো আমাকে প্রোটেকশন নিতে হয়েছে গিয়ে একটা জায়গায়, এখনো ক্যারি করছি সেটা, আমি সেই প্রোটেকশনটা এখনো ক্যারি করছি, প্রচন্ড মারাত্মক সেটা। মানে আমাকে আমার বাড়িতে জিন পাঠানো হয় 3 জনকে, 3টে জিন পাঠানো হয় আমার বাড়িতে। আর বেশি বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে, কিন্তু এইটা আমাদের নেক্সট ঘটনার সূত্রপাত হতে পারে, যে ওর বাড়িতে একটা জিন চালান করা হয়, ওর প্রোটেকশন নিতে হয়। তারপর কি হয় সেটা জানি না, আমি এখন জানতেও চাই না, আমি একেবারে এই পডকাস্টের সেটে বসেই জানতে চাই। শেষ হচ্ছে আজকের এপিসোড। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট ঋত্বিক, এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে তন্ময়। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।